তো আজকে আমরা স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। তো প্যারাডাইস লস্ট কি তোমরা একটু সামারি টামারি পড়েছো? জি স্যার। আচ্ছা। আর কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, কোশ্চেন আনসারগুলো তো দিয়ে দেওয়া আছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। তো আমরা সময় নষ্ট না করে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আহ, আচ্ছা, পিডিএফটা কোথায়? আচ্ছা, এডমান্ড বার্ক। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের টেক্সটের মোটামুটি সামারি। যেহেতু আমরা টেক্সটটা পড়বো না, এখানে জাস্ট আমরা সামারি নিয়ে কিছু আলোচনা করব, মূল টপিকটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু এডমান্ড বার্ক সম্পর্কে একটু জানি। আসলে এর পিছনের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে যে এই স্পিচটা তিনি কেন দিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া বলতে কোন ইন্ডিয়াকে বোঝানো হচ্ছে বলো তো? আমাদের যে সাবকন্টিনেন্ট ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা এই যে ভারতীয় উপমহাদেশ, এটাকে কিন্তু বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো আমরা জানি যে মোটামুটি ইউরোপিয়ানরা এই এশিয়া মহাদেশে কত সালের দিকে আসছিল বলো? প্রথম ইউরোপিয়ান, তাই না, বণিকেরা। 1498 নাকি? হ্যাঁ, 1498 98। দিকে নাকি ভাস্কো দা গামা প্রথম পর্তুগিজ থেকে ভারতীয় উপমহাদেশে আসেন। তাহলে 1498 মানে 1500 ধরো আর কি। তারপরে ব্রিটিশেরা প্রথম আসে হচ্ছে 1610, 12, 15 এরকম সময়ে। ঠিক আছে, আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সালে। যে হোয়েন ইন্ডিয়া কোম্পানি কেম টু ইন্ডিয়া আর হোয়েন ইট ওয়াজ ফর্ম, দেখো 1608-10 এরকম বিভিন্ন সময় বলা হয়। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট অ্যারাইভড ইন ইন্ডিয়া ইন 1608 এবং গঠিত হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গঠিত হয় 1600 সালে। ঠিক আছে, 1600 সাল। এখন বলো তো এই সময়ে ব্রিটিশের রাজা বা রানী কে ছিলেন বলা যাবে? 1600 সাল, খেয়াল করো কোন সময় এটা। স্যার স্যার এলোভিয়ান এজ না? ভিক্টোরিয়ান। ভালো করে খেয়াল করো, ভিক্টোরিয়ান বললে তো আমারই মাথা কাটা যাবে লজ্জায়। স্যার ভিক্টোরিয়ান। আর চার্লস দ্য এলিজাবেথান? সেকেন্ড নাকি? হ্যাঁ, আচ্ছা এলিজাবেথ, সরি 1600 সাল এলিজাবেথ। কেন বলছি? স্যার হ্যাঁ, চার্লস দ্য ফার্স্টের রেঞ্জ ছিল তখন। এলিজাবেথান এজ, তাই না? চার্লস দ্য ফার্স্ট কেন? এলিজাবেথান এজ শেষ হয়েছে কত সালে? 1603 সালে। 1603 স্যার। সালে। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে সবার। হ্যাঁ, তাহলে স্যার 1600, 1600 বলছিলেন, বুঝছি স্যার। তাহলে সেই সময় রানী কে ছিল ইংল্যান্ডের? কুইন এলিজাবেথ। হ্যাঁ, এলিজাবেথ। কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। 1616 সালে শেক্সপিয়ার মারা যায় আর 1603 সালে কুইন এলিজাবেথ মারা যায়, তাই না? তাহলে সেই সময় তাহলে কুইন এলিজাবেথের কাছ থেকে তারা অনুমতি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। এটা ছিল একটা কোম্পানি, মানে এটা ছিল কি একটা বিজনেস পারপাসে প্রতিষ্ঠিত একটা কোম্পানি বা প্রতিষ্ঠান, যার কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। সে শুধুমাত্র বিজনেস উদ্দেশ্যে কোথায় গিয়েছিল বলো? ভারতে গিয়েছিল। ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াতে গিয়েছিল, তাই তো। এবং 1608 সালে তারা ইন্ডিয়াতে পৌঁছায়। 1613 সালে তারা প্রথম ফ্যাক্টরি গঠিত করে এবং সেই সময়ে সম্রাট ছিল হচ্ছে মুঘল এম্পায়ার জাহাঙ্গীর। তাহলে মুঘল এম্পায়ার জাহাঙ্গীরের অনুমতি নিয়ে তারা সেখানে ব্যবসা করা শুরু করলো, তাই তো। ইন্ডিয়া থেকে বিভিন্ন পণ্য, যেমন মশলাপাতি, এগুলো এই ব্রিটিশে বা ইংল্যান্ডে আনা শুরু করলো আর ইংল্যান্ড থেকে জিনিস তারা করে নিয়ে গিয়ে এই হচ্ছে বিজনেস পারপাসে তারা সেখানে পৌঁছালো। কিন্তু আস্তে আস্তে তারা একটা, মানে কি বলবো, কলোনিয়াল রূপ ধারণ করলো।
এটা তো তাদের উদ্দেশ্য ছিল না। ইন্ডিয়াতে ঢোকার উদ্দেশ্য কি তাদের ছিল যে তারা ইন্ডিয়াকে শাসন করবে? বলো। না এরকম স্যার। এরকম উদ্দেশ্য নিয়ে তারা তো যায়নি, বা এই উদ্দেশ্যেও তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, বা রানী তাদের এই উদ্দেশ্যেও গঠিত করেনি যে তোমরা যাও গিয়ে ইন্ডিয়াকে সাবজুগেট করা শুরু করো যাতে আমরা তাদেরকে শাসন করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা যায়নি। কিন্তু আস্তে আস্তে তারা সেই উদ্দেশ্যটাই, মানে ভারতীয় উপমহাদেশের, তাই তো, সাধারণ খুবই সহজ সরল মানুষগুলোকে দেখে তারা ভাবলে এই তো পাইছি, হ্যাঁ, এদেরকে কিভাবে দখলে আনা যায়। বুঝতে পারছো? তো সেই ইস্ট জি ইন্ডিয়া স্যার। কোম্পানির শাসন করছে, তাই তো, যখন শাসন করছে সেই সময়ে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন, যেভাবে অত্যাচার চালাচ্ছে, সেইগুলো দেখে ব্রিটেনের কিছু, তাই তো, সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষগুলো তারা এদের কিন্তু ক্রিটিসাইজ করেছে যে তারা গেছে বিজনেসের উদ্দেশ্যে, কিভাবে একটা দেশের জনগণকে এভাবে তারা দখলে নিয়ে তাদের মতো করে তারা তাদেরকে শাসন করতে পারে। এই উদ্দেশ্যে এই কিছু মানুষ কি কি করলো, এর বিরুদ্ধে ব্যবস্থা নিল। ঠিক আছে? তো দেখো, আমরা একটু তার সে ব্যাকগ্রাউন্ডে যাই। দেখো তো আমরা দেখো ব্রিটিশ ইন্ডিয়ান রুল, এই জায়গা থেকে আমরা একটু আলোচনা করি। এই কথাগুলো মেনলি ঘুরে ফিরে আছে। দেখো, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ডিড নট বিগিন উইথ দ্য ব্রিটিশ ক্রাউন বাট উইথ আ কমার্শিয়াল এন্টারপ্রাইজ। দেখো, একটা কমার্শিয়াল এন্টারপ্রাইজ, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা কি কমার্শিয়াল এন্টারপ্রাইজ। এমন না যে সেই সময়ের ক্রাউন বা রাজা বা রানী তাদেরকে সরাসরি দখলে নিয়েছে। ডিউরিং ইটস 2.5 সেঞ্চুরি অফ গ্র্যাজুয়াল এক্সপেনশন, তার মানে কি 1600 সালে যদি তারা গঠিত হয় এবং ভারতে যদি 1610 বা এরপরে আসা শুরু করে, তাহলে এরকমভাবে হাফ, দেখো 2.5 সেঞ্চুরি মানে কি, 2.5 সেঞ্চুরি বলতে কত বোঝায়? 250 বছর। 250 বছর মানে কত হবে তাহলে? 1800, এরকম না ব্যাপারটা? খেয়াল করো তো, নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের যে যুদ্ধ হয় পানিপথের, কি জানো যুদ্ধটা, সরি, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ, হ্যাঁ, কত সালে হয়? 1757। 1757। আচ্ছা সরি, আমি একটু কল ধরে নিই। হ্যাঁ, হ্যালো হ্যালো। তো দেখো, এই যে ব্যাটেল অফ পলাশি, হ্যাঁ, 1757। আর সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল জানো তো? সিপাহী বিদ্রোহ, 1857। 1857। হ্যাঁ, তাহলে এই যে 1857, হ্যাঁ, তার 100 বছর পরে। তাহলে চিন্তা করো, 1600 সাল থেকে 1857 সাল পর্যন্ত, এই হচ্ছে কত বছর? প্রায় 250 বছর, নাকি? এই 250 বছর দেখো, হ্যাঁ, মিরাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং এই 1857 সালেই এটাকে বলা হয় কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এবং এটা বলে মহাবিদ্রোহ, যেটা 1857 সালে হয়েছিল। এবং এই বিদ্রোহের পরেই ব্রিটিশ রানী, এই সময় আবার বলো, 1857 সাল ভারত, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের কোন যুগ চলছিল? 1857। রোমান রোমান হ্যাঁ হ্যাঁ, রোমান্টিক, না স্যার, স্যার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া স্যার। ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ, সে ভিক্টোরিয়ান এজ চলছিল। তাহলে কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, আর কুইন ভিক্টোরিয়ার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেঙে দেওয়া হয়, দিয়ে পুরো কি করা হয়, পুরো ভারতের মানে কি শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে নিয়ে যাওয়া হয় কার হাতে? পুরো রাজা বা রানীর হাতে চলে যায়। ঠিক আছে? তো এই চলে যাওয়ার পিছনেই অবদান ছিল হচ্ছে দুইজন ব্যক্তির, বিশেষ করে। হ্যাঁ, তো আমরা একটু আগিয়ে যাই। দেখো, এখানে বলছে যে ডিউরিং ইটস 2.5 সেঞ্চুরিজ অফ গ্র্যাজুয়াল এক্সপেনশন দ্য কোম্পানি অ্যাকুয়ার্ড এনহার্স পলিটিক্যাল অথরিটি, হ্যাঁ, মানে প্রচুর রাজনৈতিক ক্ষমতা অর্জন করে। টেরিটোরিয়াল পজেশন, সে ভারতের অনেক জায়গাগুলোকে দখল করে নেয়। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, যদিও ব্রিটিশ রানীর কোনো মানে ইয়া ছিল না, মানে কোনো রকম দিক নির্দেশনা ছিল না এই সম্পর্কে। বাই দ্য মিড 18th সেঞ্চুরি, এই যে মিড 18 মানে হচ্ছে 1757,
দ্য প্রাইভেট কর্পোরেশন, এটা ছিল একটা প্রাইভেট কর্পোরেশন, এটা কোনো সরকারির ছিল না। অরিজিনালি এস্টাবলিশ ফর ট্রেড, যার উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য করা, হ্যাড ট্রান্সফর্ম ইনটু আ টেরিটোরিয়াল এম্পায়ার রুলিং মিলিয়নস, লক্ষ লক্ষ মানুষকে তারা কি করছে, শাসন করছে, একটা টেরিটোরিয়াল এম্পায়ার গঠন করে। While this transformation brought Britain immense wealth and international prestige, আর এইভাবে তারা করছে কি, ইন্ডিয়া থেকে প্রচুর সম্পদ তারা ব্রিটেনে নিয়ে যাচ্ছে, আর এতে ব্রিটেনের ইন্টারন্যাশনাল প্রেস্টিজও বাড়ছে। সাথে সাথে ইট অলসো প্রডিউসড ওয়াইড স্প্রিড এক্সপ্লয়টেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কেয়াস অ্যান্ড মোরাল কন্ট্রোভার্সি, তাহলে এগুলোও কিন্তু হচ্ছে। এবং স্যার, record ব্রিটিশ this- স্টেটসম্যান, হ্যাঁ বলো। রেকর্ড দিছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। বলছে অ্যামাং ব্রিটিশ স্টেটসম্যান, দেখো তার ভিতরে কি এডমান্ড বার্ক, ব্রিটিশ যারা রাজনীতিবিদ ছিলেন তাদের ভিতরে এডমান্ড বার্ক emerged as the most powerful critic of this system, powerful critic. Burke's writing and speeches on India reveals deep concern for justice, responsible governance, and the moral obligations of imperial power. His stand on British Indian rule, দেখো তাহলে ব্রিটিশ ইন্ডিয়ানের শাসনের বিরুদ্ধে তার যে একটা পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপটা যদিও ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে কিছুটা কি হয়, অনেকে তার বিপক্ষে যায়, কিন্তু এটা একটা বড় ধরনের ক্রিটিক্স বা সমালোচনা ছিল। তা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম, দেখো দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়ান রুল, তাহলে প্রথমে কি ছিল, দ্য ইস্ট ইন্ডিয়া দেখো কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন 1600 বাই আ রয়্যাল চার্টার অফ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। ফর মোর দ্যান আ সেঞ্চুরি ইটস পারপাস রিমেন স্ট্রিক্টলি কমার্শিয়াল, তাহলে 100 বছর তারা বেশ কমার্শিয়াল বিজনেসই করলো, বাইং স্পাইস, সিল্ক, কটন অ্যান্ড আদার গুডস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ট্রেডিং দেম ইন ইউরোপ, ইন্ডিয়া থেকে কিনে তারা করছে কি, এইগুলো ইউরোপে বিক্রি করতেছে, এই বিজনেস করতো। এগুলো কিন্তু ব্রিফ কোশ্চেন এসেছে, বুঝতে পেরেছো, কখন প্রতিষ্ঠিত হচ্ছে, কি ধরনের বিজনেস করতো। দ্য কোম্পানি স্টাবলিশ ট্রেডিং পোস্ট ফ্যাক্টরি করেছে সুরাত, মাদ্রাস, কলকাতা, বম্বে, মেনটেনিং ফ্রেন্ডলি রিলেশন উইথ ইন্ডিয়ান রুলার্স, এই সময় কিন্তু ওদের সম্পর্ক ভালোই ছিল, ফ্রেন্ডলি ছিল। However, the beginning of the 18th century marked a turning point. The Mughal Empire, who had governed much of India, declined rapidly due to internal conflicts, invasions and administrative breakdown. আমাদের বাঙালিদের বা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় দোষ হচ্ছে কি জানো, ইন্টারনাল কনফ্লিক্ট। এর কারণে বাইরের জনগণ বা বাইরের শাসকেরা আমাদেরকে সহজেই ডিভাইড অ্যান্ড রুল এর মাধ্যমে দিয়ে আমাদের শাসন করতে পারে ভালো। আমাদের কি এই যে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের মানুষদের মধ্যে কি একতাবদ্ধতা আছে বলো তো? না না, স্যার। স্যার। হ্যাঁ, যদি একটা দেশের রাজনীতি যদি একটা দেশকে ডিভাইড করে ফেলে, তাহলে তো সেই দেশের বাঁচা সম্ভব না। যেমন আমাদের দেশ সম্পূর্ণরূপে মানে বিভক্ত, সেই জন্মের পর থেকে বিভক্ত। আওয়ামী লীগ, বিএনপি এই শাসনেই তারা বিভক্ত, দেশের ভিতরেই অনেকখানি সিভিল ওয়ার হয়েছে, তাই তো? অন্যরা কি, আমরা নিজেরাই মারামারি করে মরতেছি। এতে হচ্ছে কি, বাইরের ক্ষমতাগুলো আমাদেরকে সহজেই দখল করে ফেলে, আমাদেরকে সহজে আক্রমণ করতে পারে, ঠিক আছে তো, বিভিন্ন কারণে, কারণ আমাদের ভিতরে একতাবদ্ধতা নেই। তো এইরকম ভারতীয় উপমহাদেশের এই ঘটনাগুলো সে আগে থেকে জন্মগতভাবে আমরা এরকম, বুঝতে পারছো, আমরা হচ্ছে কি ঈর্ষাপরায়ণ, আমরা হচ্ছি খুবই মানে কি বলবো, একে অন্যের প্রতি বিদ্বেষ, এগুলো নিয়ে বেশি চলি আর কি। তো এই মুঘল এম্পায়ারে যখন ইন্ডিয়াতে এরকম কনফ্লিক্ট শুরু হলো, তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকেরা মনে করলো পাইছি এদেরকে মোটামুটি দখলে নিতে পারলেই আমরা এদেরকে শাসন করতে পারবো। এই জন্য দেখাচ্ছে কি, কারণ আমাদেরকে সহজে টাকা পয়সা দিয়ে কেনা যায়, নাকি বলো তো, কেনা যায় না আমাদের? স্যার। খুব জি স্যার। খুব জি, স্যার। সহজে কিন্তু আমাদের কেনা যায়, শিক্ষিত অশিক্ষিত, ধর্ম পালন করি আর না করি, আমাদের সহজেই টাকা পয়সা দিয়ে যে কেউ কিনে নিতে পারে। কারণ আমাদের ভিতরে সবচেয়ে বড় যেটা অভাব, সেটা হলো দেশপ্রেমের অভাব। আমরা জাতি হিসাবে একটা মানে কি বলবো, খুবই অপদার্থ একটা জাতি, ঠিক আছে? এটা যে কোনো কারণে আমরা অন্যের উপর বিদ্বেষ ঘটাতে পারি বা করতে পারি। তো যাই হোক, এই বলছে রিজিয়নাল কিংডমস এমার্জড, এতে কি হলো, মুঘল এম্পায়ারগুলো ভেঙে একটা স্থানীয় ছোট ছোট রাজ্য সৃষ্টি হয়ে গেল, এবং তারাও আবার নিজেদের ভিতরে ক্ষমতা নিয়ে কম্পিট শুরু করলো। যেমন আমাদের সরকারি কর্মচারীদের ভিতরে বা সরকারি অফিসারদের ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু দ্বন্দ্ব আছে না, অনেক বৈষম্য আছে না বলো? একই পরীক্ষা দিয়ে একই রকম করতে হচ্ছে, কিন্তু তারপর কত বৈষম্য, মানে একজন আরেকজনকে ভালোবাসে না, একজন আরেকজনকে বিশ্বাস করে না, একজন আরেকজনকে মোটামুটি মাথায় টাতায় পা দিয়ে উপরে উঠতে পারলেই বেঁচে যায়। এখানে কারো প্রতি কারো ভালোবাসা নেই। সত্যি বলছি, আমার দেশে মানুষের মধ্যে কারো প্রতি কারো কোনো ভালোবাসা নেই। টাকার জন্য যদি একটু ভালোবাসা দেখাচ্ছে তো দেখাচ্ছে,
কিন্তু অরিজিনালি ভালোবাসার কোনো চিহ্ন নেই। ব্যাপারটা এরকম, এবং একজন আরেকজনকে ঠকানোর জন্য মোটামুটি আমরা খুবই দক্ষ। The political uncertainty provided an opportunity for the company to intervene and support one faction against another. হ্যাঁ, তাহলে কি মনে করো দুটা দল হচ্ছে এ আর বি, তাহলে ব্রিটিশরা কি করছে, এ দলকে সাপোর্ট করতেছে, এ দলকে সাপোর্ট করার মাধ্যমে বি দলকে কি করছে, দমাচ্ছে, দমায়ে এ দলকেও একসময় গিলে নিচ্ছে। বুঝতে পারছো, এ দলকেও গিলে নিয়ে পুরো এ বি দুটাকেই তারা খেয়ে ফেলছে। এরকম করে তারা কি করেছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশকে তারা দখলে নিয়েছে। এছাড়া দেখো 2 ডিসাইসিভ ব্যাটলস, বিশেষ করে দুটা যুদ্ধ হয়েছে, যে দুটা ব্রিটিশদের সাথে মুঘল এম্পায়ারদের, আর এখানে উভয় যুদ্ধেই মুঘল এম্পায়াররা পরাজিত হয়েছে, তাই তো? এবং সাথে সাথে কি হয়েছে বলো, সাথে সাথে তারা একদম দখল করে নিয়েছে। দেখো পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে, বক্সারের যুদ্ধে, হ্যাঁ, কি যে ব্যক্তি পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য ব্রিটিশদের পক্ষ নিল, সেই আবার বক্সারের যুদ্ধে ব্রিটিশের সাথে তার আবার যুদ্ধ হলো, যুদ্ধে তাকেও পরাজিত করলো, করে কি হলো, একদম পুরো ব্রিটিশ সুপ্রিমেসি পেয়ে গেল। বুঝতে পারছো? তাহলে দেখো, এস্টাবলিশ ব্রিটিশ সুপ্রিমেসি ইন ইস্টার্ন ইন্ডিয়া। আফটার দিস ভিক্টরিজ দ্য মুঘল এম্পায়ার গ্রান্টেড দ্য কোম্পানি দ্য দিওয়ানি রাইটস। কিসের দিওয়ানি? বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, 1765। দিওয়ানি মানে কি? ওই যে কর আদায়ের যে ক্ষমতা। দেখো এই যে হুইচ গেভ দ্য কোম্পানি দ্য রাইট টু কালেক্ট রেভিনিউ। তাহলে রেভিনিউ করার সংগ্রহ করার ক্ষমতা গেল কোম্পানির উপরে, আর রাজ্য পরিচালনার ক্ষমতা গেল কার উপরে? সম্রাটের উপরে। তা টাকা ছাড়া কি সম্রাট রাজ্য পরিচালনা করতে পারবে বলো? না স্যার। তাহলে এইরকম ভাবে শাসনের অধীনে আমরা পড়ে গেলাম। দ্বৈত শাসন বলা হচ্ছে না, দ্বৈত শাসন। একদল হচ্ছে রাজনৈতিক শাসন করবে, আর একজন টাকা উত্তোলনের শাসন করবে। এভাবে কি চলতে পারে? চলবে না নিশ্চয়ই। দিস মার্ক দ্য বিগিনিং অফ দ্য কোম্পানিজ রুল অ্যাজ আ টেরিটোরিয়াল পাওয়ার। আর প্রাইভেট ট্রেড কোম্পানি, যেটা ছিল একটা প্রাইভেট ট্রেড কোম্পানি, সেটা আনএক্সপেক্টেডলি ফাউন্ড ইটস গভর্নিং ওয়ান অফ দ্য রিচেস্ট অ্যান্ড মোস্ট পপুলাস রিজন ইন দ্য ওয়ার্ল্ড। সেই একটা ব্যক্তিগত ব্যবসায়িক কোম্পানি হয়ে গেল কি বিশাল একটা রিজিয়নের এত জনবহুল এবং সবচেয়ে ধনী একটা অংশের শাসক। ঠিক আছে তো? কিভাবে চলে আসলো চিন্তা করো। হ্যাঁ, দাওয়াত খাইতে গিয়ে সে নিজেই বাড়ির মালিক হয়ে গেল, এরকম আর কি। ইসরায়েল ফিলিস্তিন একই ঘটনা নাকি? তারপরে ব্রিটিশ ইন্ডিয়া একই ঘটনা। That was a major contradiction. The company faced a contradiction that lay at the heart of later abuses. It was a commercial corporation driven by the motive of profit. তাহলে প্রথমত ছিল এটা কমার্শিয়াল কোম্পানি, যার উদ্দেশ্য ছিল, মোটিভ ছিল প্রফিট করা। সে যদি এখন সভরেন পাওয়ার পেয়ে যায়, দেখো, ইট নাও হেল্ড দ্য ফাংশন অফ আ সভরেন পাওয়ার হুইচ রিকোয়ার্ড জাস্টিস, পাবলিক ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি। Because the company continued to operate with the commercial mindset while wielding political authority. তাহলে একই সাথে যদি দুইটা মাইন্ডসেট একসাথে থাকে, তাহলে সেখানে শাসন একমাত্র শোষণ ছাড়া আর কিছুই হয় না। ঠিক আছে তো? যেখানে কি যেমন আমাদের রাজনীতিক ব্যক্তিদের মধ্যে বা বড় বড় অফিসারদের মধ্যে দুটা মানসিকতা একসাথে থাকার কারণে আমরা এখনো সাফার করছি, এখনো তাদের ভিতরে সেই ব্রিটিশ মাইন্ডসেট কিন্তু জড়িত আছে কিনা বলো? একই সাথে আমরা কি চাচ্ছি? চাচ্ছি পলিটিক্যাল অথরিটি চাচ্ছি, আবার কমার্শিয়াল মাইন্ডসেটও আছে, অর্থনীতিক, একদম পুঁজিবাদীতে বিশাল হতে হবে। হ্যাঁ, তাই বলছি ইন্ডিয়া সাফার্ড এক্সপ্লয়টেশন অন অ্যান আনপ্রেসিডেন্টেড স্কেল। সেই যে ব্রিটিশদের যে অবস্থা, সেটা আমরা এখনো ফিল করছি। ঠিক আছে তো? কি বিশেষ করে বাংলাদেশের যে প্রশাসন, সেটা একদম ব্রিটিশ শাসকদেরকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? ব্রিটিশ শাসকদেরকে রিপ্রেজেন্ট করে পুরো, কারণ এটা দুইটা মেন্টালিটি নিয়ে তারা আছে। যতটুকু না জনগণের সেবার মানসিকতা নিয়ে আছে, তার থেকে বেশি নিজেদের ক্ষমতাকে, অথরিটিকে বা তাদের এই কমার্শিয়াল মাইন্ডসকে রিপ্রেজেন্ট করার জন্যই আছে। বুঝতে পেরেছ এইটা? ওকে, তাহলে বলছে নেচার অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান রুল। তাহলে কি তারা করেছে, কিভাবে শাসন করেছে? দেখো, এক্সপ্লয়টেশন, করাপশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার। তাহলে তারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, কিন্তু দে হ্যাভ বিন আ ফেইলিয়ার। তারা আসলে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তোমরা যখন 4th ইয়ারে পড়বা প্যাসেজ টু ইন্ডিয়া, হার্ট অফ ডার্কনেস, এই নভেলগুলো যখন পড়বা, তখন দেখবা যে ব্রিটিশ শাসকেরা কিভাবে শোষণ করেছে, সেটার চিহ্ন ওখানে আমরা কিন্তু পাবো। যদিও আমরা ফার্স্ট ইয়ারে কিছু পেয়েছিলাম, তাই না? ফার্স্ট ইয়ারে বলছে ওয়ান অফ দ্য সেন্ট্রাল ফিচার্স অফ কোম্পানি রুল ওয়াজ অ্যাগ্রেসিভ রেভিনিউ কালেকশন। এটা হচ্ছে প্রথমে হচ্ছে কি কমার্শিয়াল মাইন্ডসেট,
তাই তো, টু কালেক্ট রেভিনিউ, হ্যাঁ, টু অ্যামাস আ লট অফ ওয়েলথ, তাই তো, প্রচুর পরিমাণে সম্পদ সংগ্রহ করা, এটা ছিল তাদের প্রধান উদ্দেশ্য। আর এই সম্পদ ব্যবসায়িক মাইন্ড নিয়ে যদি কেউ শাসনভার পায় তাহলে কি অবস্থা হবে বলো তো, বলো। শাসন পতন হয়ে যাবে। ব্যবসায়িকরা যদি দেশ শাসনের ক্ষমতা পায় তাহলে পণ্যের দাম কি কমবে, বলো। শোষণ শুরু হবে, স্যার। শাসন তো না। নিজের মতো করে দাম বাড়বে তখন। কিভাবে অতিমাত্রায় প্রফিট করা যায়, তাই বলছে দ্য কোম্পানি ড্রিভেন বাই ফিনান্সিয়াল নিডস ইন ইংল্যান্ড অ্যান্ড প্রেশার বাই দ্য শেয়ার হোল্ডার্স ডিমান্ডেড এভার ইনক্রিজিং রেভিনিউ ফ্রম বেঙ্গল। হ্যাঁ, প্রচুর পরিমাণে ট্যাক্স তারা বাড়াচ্ছে। ল্যান্ড ট্যাক্সেস আর রেজড ফার বিয়ন্ড ট্রেডিশনাল লেভেলস। হ্যাঁ, স্থানীয়ভাবে এম্পারাররা বা সম্রাটেরা যে পরিমাণ ট্যাক্স নিত তার থেকে তারা আরও ট্যাক্স বাড়াচ্ছে। এগ্রিকালচারাল ল্যান্ডস আর অকশনড অফ টু দ্য হাইয়েস্ট বিডার্স। হ্যাঁ, এবং কৃষি জমিগুলো কি করা হচ্ছে, নিলামে তুলে দেওয়া হচ্ছে কাদের কাদের কাছে, যারা সবচেয়ে বেশি দাম দিতে পারছে। অফেন ডিসপ্লেসিং ট্রেডিশনাল ল্যান্ড হোল্ডার্স, হ্যাঁ, যাদের জমির মালিক ছিল তাদেরকে বাদ দিয়ে। দ্য কোম্পানি প্রায়োরিটাইজ রেভিনিউ ওভার হিউম্যান ওয়েলফেয়ার। তাদের উদ্দেশ্য ছিল কি, মানুষের কল্যাণের থেকে রেভিনিউ বা অর্থ বেশি পরিমাণে সংগ্রহ করা। ইভেন ডিউরিং দ্য বেঙ্গল ফ্যামিলি ইন 1770, এটাকে কি বলা হয় জানো, 1770 সালের 76-এর মনন্তর নাকি? 76-এর মনন্তর নাকি? 76-এর মনন্তর। হ্যাঁ, 76-এর মনন্তরে কি 1/3 অফ পপুলেশন মারা যায়, দেখো, হুইচ কিল্ড নিয়ারলি 1/3 অফ পপুলেশন। দ্য কোম্পানি কন্টিনিউড কালেক্টিং ট্যাক্স। কিন্তু কোম্পানি তখনও তার কাজ চালিয়ে যাচ্ছে, ট্যাক্স কালেকশন। দিস ট্র্যাজিক ইভেন্ট এক্সপোজ দ্য হার্শনেস অ্যান্ড রিজিডিটি অফ কোম্পানি পলিসি। এছাড়াও ডিস্ট্রাকশন অফ ট্রেডিশনাল গভর্নেন্স। হ্যাঁ, তাহলে ট্রেডিশনাল বা দেশীয় যে সকল শাসন ব্যবস্থা ছিল, নব, রাজা, হ্যাঁ, লোকাল চিফ সহ যে সকল, তারা হয়ে গেল কি ব্রিটিশ কোম্পানির হাতের পুতুল। হ্যাঁ, দেখো, কোম্পানি অফিসিয়ালস ওভারথ্রু অ্যান্ড ম্যানিপুলেটেড many Indian rulers, Nawabs, Rajas and local chiefs were forced into treaties that reduced them to puppets. তারা হয়ে গেল কি হাতের পুতুল। ট্রেডিশনাল পলিটিক্যাল স্ট্রাকচার আর ডিসম্যান্টেলড অ্যান্ড উইকেন্ড, ভেঙে দেওয়া হলো। অফিসার্স সাচ এস গভর্নর্স, কালেক্টর্স, মিলিটারি জেনারেলস, ম্যানি অফ দেম ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান। হ্যাঁ, এবং সেখানে কি করা হলো, ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যানদেরকে নিয়োগ করা হলো। এক্সারসাইজ এনরমাস অথরিটি উইথ লিটিল ওভারসাইট। হ্যাঁ, যাদের ভিতরে কোনো মানে ভালো কোনো মানসিকতা নেই তো নেই, বরং তাদের হাতে প্রচুর পরিমাণে ক্ষমতা চলে গেল। প্রচুর পরিমাণ ক্ষমতা যখন ইয়ং মানুষদের উপরে যায়, হ্যাঁ, মানে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে যদি অধিক পরিমাণে টাকা এবং ক্ষমতা দেওয়া হয় তখন তারা কেমন হয় বলো? উগ্রবাদী হয়। হ্যাঁ, কেমন হয়? উগ্রবাদী। আমাদের সেরকম কিছু উদাহরণ পাওয়া যায় না যে কিছু কিছু ইয়ং ম্যাজিস্ট্রেটরা বাপের বয়সের লোকদেরকেও কান ধরে ওঠা বসা করায়, জি স্যার। করে না? জি স্যার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে চিহ্ন, হ্যাঁ, যে নতুন নতুন চাকরি পেয়ে আরে বাবা, হ্যাঁ, তারা মনে করছে কি তারা এখন সেই ব্রিটিশ কোম্পানির লর্ড হয়ে গেছে। অতএব কে দেশের সঠিক নাগরিক জ্ঞানের অভাব। সেগুলো আর কেউ ভাবছে না। সে হয়ে গেছে লর্ড, আর সাধারণ জনগণ সে দাদুর বয়সে হোক, চাচার বয়সে না মার বয়সে, সেটা দেখবে না। সে এখন শাসন ক্ষমতা পেয়ে গেছে, মানে পেয়ে গেছে। কারণ কি, ওভারসাইট কম, যে তাদের কি করা উচিত আর কি করা উচিত না, কিন্তু দে আর টু এক্সারসাইজ দেয়ার পাওয়ার। পাওয়ার এক্সারসাইজ করার জন্য আছে। তো এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তার চিহ্ন তো আমরা মাঝে মাঝে পাচ্ছি। এরপর হচ্ছে করাপশন এবং কোম্পানি সার্ভেন্ট। আর কোম্পানি সার্ভেন্ট মতো করাপশন তো হলোই। দেখো, দ্য কোম্পানি সার্ভেন্টস অফ এনগেজড ইন ব্রাইভারি, এক্সটর্শন, প্রাইভেট ট্রেড অ্যান্ড ইলিগাল প্রফিট। ম্যানি রিটার্ন টু ব্রিটেন উইথ ইমেন্স ফরচুনস। হ্যাঁ, অনেকে ব্যবসা মানে কি চাকরি করতে গিয়ে বিশাল সম্পদ নিয়ে ফিরে আসছে। বিকামিং ইনফ্লুয়েন্সিয়াল নবাব, দেখো নবাবস, তারা হয়ে যাচ্ছে সেখানে নবাবস। দিস মেন ইউজ দিয়ার ওয়েল টু বাই সিটস ইন পার্লামেন্ট। আর সেই টাকা দিয়ে তারা আবার করছে কি, পার্লামেন্টে সিট কিনছে। আমাদের দেশের একই অবস্থা না, বলো তো? কি যারা জি, স্যার। সরকারি যারা চাকরি টাকরি করে, Same. টাকা পয়সার মালিক হয়, তারা আবার কি করে, পরবর্তীতে আবার পার্লামেন্টের সিট কিনে। ভোটে দাঁড়ায়। হ্যাঁ, ভোটে দাঁড়ায় ক্ষমতা পালে তখন তো মোটামুটি আরে বাবা বিশাল হয়ে যায় না? টাকা ছাড়াছাড়ি। হ্যাঁ, উদ্দেশ্য ছিল খেলাধুলা করা, অনেক নাম কামালো, অনেক টাকা কামালো, এখন রাজনীতি করতে হবে। ঠিক আছে, মানে কোথা থেকে কি চিন্তা ভাবনা আমাদের, এবং আমাদের মাথার ভিতরে মানুষের সেবা করার কোনো ইচ্ছাই নেই। সবকিছু রাজনীতি মানেই তো লাইফ চেঞ্জ। প্রথমে টাকা ইনকাম, তারপরে ক্ষমতা ইনকাম। রাজনীতি করে ক্ষমতা, দেখো, গেইনিং পলিটিক্যাল পাওয়ার অ্যাট হোম অ্যান্ড শিল্ডিং দেমসেলফ ফ্রম অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, মানে ওই যে ব্রিটিশরা যে মাইন্ডসেট আমাদের তৈরি করে দিয়ে গেছে, এটা থেকে কিন্তু আমরা বার হইনি। তারা বার হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু বার হয়ে গেছে, কিন্তু আমাদেরকে যে দিয়ে গেছে সেটা যেন আমরা দায়িত্ব নিয়ে চালাচ্ছি। বুঝতে পারছো? আমরা দায়িত্ব নিয়ে চালিয়ে যাচ্ছি, যে ব্রিটিশরা আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছে, ডিভাইড অ্যান্ড রুল।
বুঝতে পারছো? স্যার একক ব্রিটিশরা ক্ষমতা। যেটা 300 বছর আগে করছে সেটা এখন আমরা এখন করতেছি, হ্যাঁ, তার মানে আমরা এখন আমাদের করতেছি। পরিবর্তন হতে এখনো 300 বছর লাগবে। না, এ বার হবে না। ব্রিটিশরা স্যার ব্রিটিশরা সেই 1861 সালে যে আইনগুলো তৈরি করে দিয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। আজও প্রশাসন সেই আইন ফলো করেই চলে, চলছে। এখনো ওই আইনের কোনো চেঞ্জ নেই চেঞ্জ স্যার। নেই, হ্যাঁ, ওইটা দিয়ে আমরা চলছি, ঠিক আছে তো? সেটা দিয়ে আমরা চলছি, এবং এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হলো একদল আরেকদলকে কিভাবে ক্ষমতা নিয়ে চালানো যায়, তাই তো? ক্ষমতা দখল করে, ক্ষমতা এক্সারসাইজ করে চালানো যায়, এবং সকল ক্ষমতার উৎস হয়ে যাবে তারা, বাকিরা সব আতেল। বুঝতে পারছো? বাকিদের আর কোনো কাজ নেই, তারা জি, তাদেরকে স্যার। চালাবে। এবং হচ্ছে কলাপস অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, দ্য কোম্পানিজ মনোপলিস ইন ট্রেড ডিস্ট্রয়েড ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? কোম্পানি যখন মনোপলি, মানে বুঝো তো, একক, তাই তো? হ্যাঁ, একক ক্ষমতা, তাই তো? সেইটা, তাহলে ব্যবসা বাণিজ্যে তাদের একক আধিপত্য থাকার কারণে ইন্ডিয়ান যে সকল স্থানীয় ইন্ডাস্ট্রি ছিল সেগুলো ধ্বংস হয়ে গেল। স্পেশালি দ্য টেক্সটাইল সেক্টর, হেভি ট্যাক্সড অন পিজেন্টস অ্যান্ড আর্টিজানস। হ্যাঁ, যারা কৃষক ছিল, জমিদার ছিল, তাই তো, তাদের উপরে ব্যাপক ট্যাক্স চাপানো হলো, কম্বাইন্ড উইথ ফোর্স প্রোডাকশন অ্যান্ড আনফেয়ার প্রাইসিং। আর সবচেয়ে এখানে কি প্রোডাকশন করা হচ্ছিল বলো তো? ইন্ডিগো, নাকি নীল চাষ। যে কৃষি জমিতে তারা কি চাষ করাচ্ছে? নীল চাষ করাচ্ছে। এতে দেখা যাচ্ছে খাদ্য উৎপাদন হচ্ছে। 1770 সালে যে মনন্তরটা হলো, এটা তো এর জন্যই হয়েছিল, যে খাদ্যদ্রব্যের দাম কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, কারণ এখানে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে না, নীল চাষ করা হচ্ছে। এতে কি হলো? অনেকেই না খেয়ে মারা গেছে। লিড টু দ্য ডিক্লাইন অফ ওয়ান ফ্লারিশিং লোকাল ইকোনমিস। মার্চেন্ট লস দেয়ার মার্কেটস অ্যান্ড আর পুশড ইনটু পভার্টি। এছাড়াও লিগাল অ্যান্ড জুডিশিয়াল ইনজাস্টিস, দেখো, হ্যাঁ, কোম্পানিজ কোর্টস অফেন ইগনোরড লোকাল কাস্টম অ্যান্ড লিগাল ট্রেডিশন। তারা কি করছে? জুডিশিয়াল অফিসার্স আনফ্যামিলিয়ার উইথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডেলিভার জাজমেন্ট দ্যাট আর আরবিটারি অর ইনফ্লুয়েন্স বাই পার্সোনাল ইন্টারেস্ট। হ্যাঁ, যেহেতু তাদের ভাষা তো জানে না কেউ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও তারা জানে না, অতএব তারা নিজের মতো করে জাজমেন্ট তারা দিয়ে গেছে। হাজার হাজার মানুষকে তারা কতল করেছে, হ্যাঁ, হত্যা করেছে, নির্বিচারে মেরেছে তাদেরকে। By the 1770s and 1780s, British Indian rule became synonymous with corruption. মানে ব্রিটিশ মানেই না হচ্ছে ইকুয়াল টু করাপশন, এক্সপ্লয়টেশন অ্যান্ড মিসগভর্নমেন্ট। It was this moral and political crisis that Edmund Burke addressed with remarkable passion and intellectual force. মানে তিনি খুবই প্যাশনেটলি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এডমান্ড বার্ক, দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিটিক অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান রুল, হ্যাঁ, তিনি ব্যাপক ক্রিটিসাইজ করেছেন। এডমান্ড বার্ক ওয়াজ আ স্টেটম্যান, ফিলোসফার অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট engaged with Indian affairs, became one of the defining aspects of his public life. Burke believed that the British Empire had a moral duty towards its subject. হ্যাঁ, এর সাবজেক্টের প্রতি একটা দায়িত্ব রয়েছে। হি ওয়াজ হরিফাইড বাই দ্য সাফারিং ইনফ্লিক্টেড অন ইন্ডিয়া আন্ডার কোম্পানি রুল। তাহলে কোম্পানি, এটা ছিল একটা কোম্পানি মাত্র, সে কিভাবে শাসন কার্য পরিচালনা করতে পারে? এটা কি হয় বলো? সে কিভাবে শাসন কার্য পরিচালনা করতে পারে? আমার দেশের অবস্থা জানো? একটা শহর মনে করো, আমার ছোট্ট একটা মেহেরপুর শহর, এর দায়িত্বে কতজন লোক আছে জানো? এই মেহেরপুর শহর আছে উপজেলা হিসাবে, উপজেলা নির্বাহী অফিসারের অধীনে। এই মেহেরপুর আছে জেলা হিসাবে ডিসির অধীনে। এই মেহেরপুর আছে পৌরসভার মেয়রের অধীনে, ঠিক আছে তো? এই যে দিয়ে এমন এমন কিছু, যে একবার একটা মিটিংয়ে গিয়ে তো আমি হতবাক, যে একটা জায়গায় একটা সমস্যা ঘটেছে, এখন কেউ ঠিক করতে পারছে না যে এই সমস্যাটা অ্যাড্রেস করবে কারা। এটা কি ডিসি করবে? এটা কি ইউনিয়ন পরিষদ করবে? এটা কি মেয়রের মানে কি পৌরসভা করবে? এটা কি উপজেলা পরিষদ করবে? কেউ ধরতে পারছে না এটা কার কাজ। শেষ পর্যন্ত সমস্যার সমাধানই হবে না। এবং দেখবা যে বিশেষ করে মানে একটা পৌরসভার অধীনের বাইরের রাস্তাগুলো চকচকে, কিন্তু শহরের ভিতরের রাস্তাগুলো কেমন বলতো? প্রত্যেকটা জেলাতে ভিতরের রাস্তাগুলো কি অবস্থা বলতো? জি স্যার, একদম ঠিক বলছেন। ভেঙে চুরে শেষ। ধুলায় পরিপূর্ণ স্যার। বাইরের রাস্তাগুলো থাকে হচ্ছে কি কেন্দ্রীয় একটা সরকারের অধীনে, যে ইউনিয়ন বা পৌরসভা এদের অধীনে না, যেহেতু না তারা এককভাবে কাজ করতে পারে। আর একটা জেলা সদরের ভিতরে যত কার্যক্রম, এর জন্য না হলে 4-5টা আছে, অফিস আছে। কার দায়িত্বে যে এটা তারা নিজেরাই জানে না। এ দোষ দেয় ওর, ও দোষ দেয় ওর, দিয়ে এ কাজ আর হয় না। যত শহর আছে দেখি অধিকাংশ শহরের ভিতরের রাস্তাগুলো ভাঙাচোরা প্রচুর পরিমাণে। জেলা শহর থেকে উপজেলা শহর বেশি উন্নত থাকে। হ্যাঁ, তো এই জন্য দেখাচ্ছে কি ওই যে কে কাকে শাসন করা নিয়ে আছে, কে কার মানে এখানে কোনো মানে মোরাল কোনো ডিউটি যেন নেই কারোর ভিতরে। সমস্যা? আচ্ছা,
তাই বলছে এখানে কি হচ্ছে মানে বার্কস প্রিন্সিপালস এম্পায়ার অ্যাজ আ মোরাল ট্রাস্ট। হ্যাঁ, এম্পায়ার মানে হচ্ছে কি একটা মোরাল ট্রাস্ট থাকতে হবে, যে এম্পায়ার যারা ব্রিটিশ, ভালো কথা, ইন্ডিয়ান ক্ষমতা তারা নিয়েছে, কিন্তু তাদের দায়িত্বটা হচ্ছে কি ইন্ডিয়াদের নিশ্চয়ই উন্নত করা, তার অধীনের একটা রাজ্যকে উন্নত করার উদ্দেশ্য না তার, বলো। বলো আমার দেশ কেমন বলো তো? আমার দেশে যে রাজনৈতিক ক্ষমতায় আসে তার জেলা বাদ দিয়ে তার বিরোধী যে পার্টি তার জেলাকে কি করে রাখা, বলো, একদম ডমিনেট করে। মানে কোনো রকম হেল্প টেল্প না দিয়ে উন্নত করে রাখা। এটা কি একটা ওই সেই গ্রামের মেয়েদের মতো ঝগড়া করা না, বলো? আমাদের দেশের রাজনীতি হচ্ছে কি ওই দুই পরিবারের ভিতরে ঝগড়ার মতো, যে তোর বাড়ি আমি আগুন ধরায় ছাড়বো, তুই আমার বাড়িতে ময়লা ফেলছিস, তোর বাড়িতে আমি কি করব। মাঝে মাঝে ফেসবুকে ভিডিও তো দেখা যায় নাকি, হ্যাঁ? ওটাই বললাম না আমি। এই হচ্ছে ব্যবস্থা। যেমন এখন যদি বিএনপি ক্ষমতায় আসে কোন জেলার উন্নত হবে বলো? খালেদা জিয়ার হোম কোনটা জানি না। হ্যাঁ, বগুড়া উন্নত হবে। রংপুর মনে হয়। হ্যাঁ, বগুড়ো ঠাকুরগাঁও আছে স্যার। আর গোপালগঞ্জ বা ওই জাতীয় এলাকাগুলো কি হবে, নষ্ট হবে, কারণ ওটা তখন আর বাংলাদেশের জি স্যার, পড়বে না, ঠাকুরগাঁও আছে স্যার এর মধ্যে। সীমানার মধ্যে পড়বে না। আবার যখন আওয়ামী লীগ আসবে তখন বিএনপি মানে বিএনপির এলাকা হিসাবে বগুড়া আর কি বাংলাদেশের সীমানার মধ্যে পড়বে না, এটা বাংলাদেশের বাইরে। আবার যদি জাতীয় পার্টি আসে তাহলে রংপুর হয়ে যাবে তার এলাকা, বুঝতে পেরেছো? বাকিগুলো সব বাংলাদেশের বাইরে। তা এরকম করে কোনোদিন হয় একটা দেশ চলে বলো? তো এটা হচ্ছে কি পুরো ব্রিটিশ মেন্টালিটি। ওই ব্রিটিশ যে ঝগড়া আমাদের শিখিয়ে দিয়ে গেছে, এ বংশ পরম্পরায় ও রক্ত দিয়ে আমাদের এখনো চলছে, বুঝতে পারছো? আমরা তো সংকট জাতি, যে ধরনের রক্ত আমাদের শরীরে আছে ব্রিটিশ থেকে শুরু করে হামচা চামচা সব আমাদের ভিতরে আছে, বুঝতে পেরেছো? এই জন্য আমরা সব মেন্টালিটি প্রকাশ করি, সুযোগ পাইলে প্রকাশ করি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তবে দেখো, বার্ক আর্গুড দ্যাট হোয়েন ব্রিটিশ গেইন পাওয়ার ইন ইন্ডিয়া ইট কেম ইনটু পজিশন অফ আ স্যাক্রেড ট্রাস্ট। তাহলে আসলে ব্রিটেন যখন একটা পাওয়ার পাইল ইন্ডিয়াতে, তাহলে তার একটা দায়িত্ব ছিল কি তার বিশ্বস্তটাকে রক্ষা করা, নট অ্যাজ আ প্রাইভেট ইনহেরিটেন্স। এটা কোনো ব্যক্তিগত সম্পদ না। কি ব্যক্তিগত সম্পদ বলো? আমি যদি এখন বাংলাদেশের একটা সরকার গঠন করে যদি আমি এখন দেশ পরিচালনা যাই, এই বাংলাদেশ কি আমার বাপের বলো, আমার 14 গোষ্ঠীর? না স্যার। হ্যাঁ, এটা নিশ্চয়ই 14 গোষ্ঠীর না, এটা আমার দেশের জনগণের। তাদের আমার দেখভাল করার দায়িত্ব একদম সেই তেতুলিয়া থেকে কি পর্যন্ত যেন বলে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। এখানে একদম যদি 6 কোটি মানুষ থাকে, 6 কোটি 1 যদি থাকে, এই 6 কোটি 1 হচ্ছে আমার দেশের জনগণ, তাদের প্রত্যেককে দেখভাল করা আমার দায়িত্ব। কিন্তু আমরা করি কি ওই যে গ্রামের মতো ঝগড়া করে বেড়াই। হ্যাঁ, পবিত্র তাই না, পার্লামেন্টের মতো পবিত্র জায়গাতে আমরা ঝগড়া করি, যেখানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ টাকা খরচ হয়, তাই তো, যে পরিমাণ সম্পদ নষ্ট হয়, তা দিয়ে আমরা ঝগড়া করেই শেষ করি। তাছাড়া আমার দেশ যে কি পরিমাণ উন্নত হতো, এদেশের মাটি মানুষ, ঠিক আছে, যদি সৎভাবে ব্যবহার করা যেত, তো এটা এই এশিয়া মহাদেশ কেন পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশের কাতারে এতদিন উঠে যেতে পারতো। কিন্তু ওই যে ব্রিটিশরা যা শিখিয়ে দিয়ে গেছে, আমাদের রক্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে, তা এখনো আমাদের বংশ পরম্পরায় চলছে এবং এটা চলবে যতদিন না পর্যন্ত একটা ভূমিকম্প হয়ে বাংলাদেশ পুরো সমান না হয়ে যায়, যেখানে একটা জিন যেন টিকে না থাকে, বুঝতে পারছো? তাহলে অন্য জায়গা থেকে জিন এনে নতুন একটা জাত এখান থেকে উদ্ভাবন করতে হবে। তার আগ পর্যন্ত এই জিনের যদি এক ফোঁটা জিন থাকে কোথাও, তাও সে এরকম করে বেড়াবে, বুঝতে পারছো? তো যাই হোক, ব্রিটিশ তো একটা ব্রিটিশ নামের সাথে একটা গাল আছে, বুঝতে পারছো? একটা গাল আছে বাংলাদেশের প্রচলিত। বিশেষ করে আমি এই বগুড়াতে আমি এটা খুব শুনছি। গালটা জানো? না স্যার। খুব প্রথম আমিও বুঝতাম না, তারপরে নামটা হয়ে গেছে কি জানো, বলি একটু তোমার শেখানো। এটা বলা হয়, এটা অন্য জায়গায় প্রচলিত আছে কিনা আমি জানি না, এটা বলা হচ্ছে, কেউ কি বলতে পারবা? বুঝছি স্যার। বুঝতে পারছো? আমাদের গ্রামে মাঝে মাঝে মহিলারা না স্যার, জানি না। এটা শোনেনি কখনো? আমি জানি না বানানটা আমি ভুল লিখছি না ঠিক লিখছি। এই হ্যাঁ, আচ্ছা, এটা যাও অন্য একটা বিষয়ের সাথে রিলেটেড, কিন্তু এটা গাল হিসাবে ইউজ করা হয়। আসলে যাওরা মানে কি বলতো? জি স্যার, ইলিজিট সেট। হ্যাঁ, জারজ সন্তান। হ্যাঁ, ব্ল্যাক শিপ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, জারজ সন্তান। তো সেই হিসাবে যদি এরকম গালাগালি হতো তখন এইটা ইউজ করতো। তা ব্রিটিশদের সাথে এরকম একটা গাল জড়িত আছে, বাংলাদেশে প্রচলিত আছে। তো যাই হোক, আমরা ওইরকমই আর কি। যাই হোক, ইন্ডিয়া ওয়াজ নট আ কনকুয়ার্ড টেরিটরি টু বি লুটেড। বলছে বার্কের মতে কি এটা কোনো টেরিটরি না যে লুট করে আনতে হবে, বাট আ সিভিলাইজড নেশন উইথ সফিস্টিকেটেড ট্রেডিশন, লজ অ্যান্ড ইনস্টিটিউশন। বরং মিশরের মতো আমাদের এখানেও প্রচলিত কিছু সফিস্টিকেটেড ট্রেডিশন, ল এগুলো ছিল কিন্তু। হ্যাঁ, গণিত শাস্ত্রের একটা অঙ্ক এই ভারতীয় উপমহাদেশে তৈরি, বলতে পারবো কোনটা? স্যার জিরো এর আবিষ্কার নাকি? হ্যাঁ, শূন্য, তাই তো? হ্যাঁ, শূন্যের ব্যবহার। এছাড়া আরো অনেক কিছু আছে, সঙ্গীতের, মিউজিকের অনেক কিছু আছে, তাই তো? তারপর হচ্ছে ধ্যান, মেডিটেশন, এই জাতীয় অনেক কিছুর উদ্ভাবন কিন্তু এই ভারতীয় উপমহাদেশে হয়েছে। এবং সাহিত্যের অনেক বড় বড় বিষয় ভারতীয় উপমহাদেশ থেকে আসা। সারা বিশ্বের মধ্যে একটা আলাদা নাম আছে। আর সেই জায়গার অবস্থা যদি এরকম হয়, দেখো, বার্ক অ্যাসার্টেড দ্যাট সভরেন পাওয়ার ইজ নট প্রপার্টি। হ্যাঁ, যে তারা মানে ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সভরেন পাওয়ার পেয়েছে বলে তারা মনে করবে যে ইন্ডিয়াকে তারা নিজের মতো করে চালাতে পারবে, এটা না। ইট মাস্ট বি এক্সারসাইজ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট মানে কি? নাগরিক, নাগরিকদের কল্যাণে যে সভরেন পাওয়ারটা পেয়েছে তারা এটা ব্যবহার করা উচিত। দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইজ মোরালি অ্যান্ড কনস্টিটিউশনালি রেসপন্সিবল ফর ইন্ডিয়া। আর ব্রিটিশ পার্লামেন্টের দায়িত্ব রয়েছে ইন্ডিয়াকে দেখভাল করার জন্য। এম্পায়ার উইদাউট আ জাস্টিস ইজ টিরানি। আর যদি কোনো এম্পায়ার থাকে, সাম্রাজ্য থাকে, এবং সেখানে যদি ন্যায় বিচার না থাকে, তাহলে সেটা আসলে টিরানির মতো, অত্যাচারের মতো। এরকম কথাগুলো তিনি বলেছেন। টু বার্ক ইন্ডিয়া ওয়াজ নট আ ল্যান্ড অফ স্যাভেজেস বাট আ গ্রেট সিভিলাইজেশন। তিনি ইন্ডিয়াকে সিভিলাইজেশন বলেছেন, কোনো স্যাভেজ মানুষের জায়গা না। Therefore, Britain had no right to treat Indian as inferior or destroy their political system. তার মানে কি? তার যে চিন্তা ভাবনা, তা দিয়ে কি তিনি মানে ইন্ডিয়ানদের পক্ষেই কথা বলেছেন, তাই না? তিনি একজন ব্রিটিশ হওয়া সত্ত্বেও তিনি তার নৈতিক দায়িত্বের দিক থেকে তিনি অন্তত ইন্ডিয়ানদের হয়ে কথা বলেছেন, তাদের দেখভালের জন্য চেষ্টা করেছেন। হ্যাঁ, তাদের যদিও তার এই ইয়াগুলো গ্রহণ করা হয়নি। দেখো, বার্কস ক্রিটিক অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, যেটা পলিটিক্যাল অ্যাবিউজ অফ পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক প্লান্ডার, হ্যাঁ, করাপশন অ্যান্ড প্রাইভেট গেইন, সাফারিং অফ ইন্ডিয়ান পিপল, এগুলো তো আমরা পড়লামই। এখন যেটা আসছে এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কথা আছে। বার্ক একজন কি ছিলেন? পার্লামেন্টারি একজন সদস্য ছিলেন, তাই তো? এমপি ছিলেন, পার্লামেন্টে এমপি ছিলেন। তো সেখানে দেখো, ফক্স নামে একজন ব্যক্তি, ঠিক আছে তো, চার্লস জেমস ফক্স, তিনি আসলে ইস্ট ইন্ডিয়ার জন্য একটা বিল উপস্থাপন করেছিলেন। বিল মানে বুঝো? বিল বলতে কি বোঝায়? সংসদে, তাই তো, উপস্থাপিত কোনো আইনকে, তাই তো, প্রতিষ্ঠা করার আগে সেটাকে বিল হিসাবে উপস্থাপন করতে হয়। তারপরে সেটা যখন সংসদের সকলে কি করে? অনুমোদন করে, তারপরে সেটা আইন হিসাবে পাশ হয়। তাহলে ইস্ট ইন্ডিয়া বিল প্রধানত উপস্থাপন করেছিলেন কে? দেখো, চার্লস জেমস ফক্স। হ্যাঁ, এটা যখন উপস্থাপন করেন তখন আসলে বার্ক এটাকে সাপোর্ট করেন। দেখো, ওয়ান অফ দ্য বার্কস মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান অ্যাফেয়ার্স ওয়াজ হিজ সাপোর্ট ফর চার্লস জেমস ফক্স ইস্ট ইন্ডিয়া বিল। দ্য বিল প্রপোজ টু প্লেস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার আ বোর্ড অফ কমিশনার্স। এবং এই ইন্ডিয়ান বিলে বলা হয় যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে রাখা যাবে না, বরং পার্লামেন্ট কিছু কমিশনার নিয়োগ করবেন, যে কমিশনারের অধীনে এই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে, কোনো কোম্পানির অধীনে না। এর মাধ্যমে কি করা হবে? দ্য এইম ওয়াজ টু কার্ভ দ্য কোম্পানিজ পাওয়ার অ্যান্ড ইন্ট্রোডিউস অ্যাকাউন্টেবিলিটি। এবং এর মাধ্যমে কি হলো? কোম্পানির পাওয়ারকে কার্ভ মানে কি? পুরো খর্ব করা নাকি স্যার? তাই তো। এবং যারা এখানে এই যে কমিশনার থাকবে, তারা একটা অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার মধ্যে তারা শাসন করবে। বার্কস আর্গুমেন্ট ইন সাপোর্ট অফ দ্য বিল রেস্টেড অন 3 প্রিন্সিপালস। তিনি ফক্সের এই বিলকে সাপোর্ট করেন 3টা বিশেষ নীতির উপর ভিত্তি করে। প্রথমত হচ্ছে কি? পার্লামেন্টস রাইট অফ ওভারসাইট। তাহলে পার্লামেন্টে যারা থাকে তারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট মানে কি অ্যাটিটিউডের বা নির্দিষ্ট নীতি বৈশিষ্ট্যের থাকে। দ্য কোম্পানি এক্সারসাইজ পলিটিক্যাল পাওয়ার আন্ডার আ রয়্যাল চার্টার। তাহলে পার্লামেন্ট একটা রয়্যাল চার্টারের অধীনে তারা তাদের পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারকে এক্সারসাইজ করছে। দেয়ারফর পার্লামেন্ট হ্যাড ফুল অথরিটি টু মডিফাই অ্যান্ড রিভোক দ্যাট পাওয়ার হোয়েন অ্যাবিউজড। অতএব তারা যেহেতু রয়্যাল চার্টারের অধীনে কাজ করছে, অতএব তারা ফ্রি না, বরং তারা অবশ্যই পার্লামেন্টের অধীনে। অতএব পার্লামেন্টের দায়িত্ব রয়েছে, অথরিটি আছে, যদি এই ক্ষমতাকে তারা অ্যাবিউজ করে
তাহলে সেটাকে মডিফাই করা অথবা পুরোপুরি বাতিল করা। এটা তাহলে বার্ক কি করছেন? সাপোর্টে চার্লস এই যে ফক্সের ইস্ট ইন্ডিয়া বিলের সাপোর্টে এই কথাটা বলেছেন। আর কি বলেছেন? ইন্ডিয়ানস ওয়েলফেয়ার অ্যাজ সুপ্রিম প্রায়োরিটি। তার বক্তৃতার প্রধান বৈশিষ্ট্য ছিল কি? দ্য ফান্ডামেন্টাল পারপাস অফ দ্য বিল ওয়াজ টু প্রোটেক্ট দ্য পিপল অফ ইন্ডিয়া ফর অপারেশন। এছাড়াও কি? প্রিভেনশন অফ করাপশন ইন ব্রিটেন। বার্ক ফেয়ার দ্যাট ইন্ডিয়ান ওয়েলথ ওয়াজ করাপ্টিং ব্রিটিশ ইলেকশনস। ওই যে ইন্ডিয়া থেকে ওয়েলথ আনতেছে, আর ওয়েলথ এনে তারা করছে কি? এখানে ঢেলে ভোট কিনছে নাকি, এবং বাইং ইনফ্লুয়েন্স ইন পার্লামেন্ট, এবং পার্লামেন্টে আবার তারা করছে কি? যখন নিয়োজিত হচ্ছে সেখানেও তারা ইনফ্লুয়েন্স কিনছে। কেমনটা হয়েছিল? এই যে আমরা জানি যে আমাদেরও দেশে গত কয়েকটা ভোটে কি ফেয়ার হয়েছিল? ভোট হলো? আমরা বলি না, না, স্যার। ফেয়ার হয়েছিল। হ্যাঁ, যার সময় আসি ভোট কখনোই ফেয়ার হয় না। যে যখন ক্ষমতা থাকে সে তখন কি টাকা পয়সা দিয়ে ভোট কারচুপি করে কিনা বলো? জি স্যার। এখানে কোনো দায়বদ্ধ তাহলে জি ওখানে স্যার, অনেক দুর্নীতি করে। দেখা যাচ্ছে কি যে আমার ব্রিটেনের লোক যারা ইন্ডিয়াতে আছে তারা প্রচুর টাকা পয়সা অবৈধভাবে বৈধভাবে ইনকাম করেছে, সেই টাকা ব্রিটেনে নিয়ে গিয়ে তারা ছড়াচ্ছে কি করার জন্য? ভোট কেনার জন্য। ভোটে তারা জিতে যাচ্ছে, আর যখন জিতে যাচ্ছে তখন তো ওই যে টাকা যে তারা খরচ করেছে, হ্যাঁ, সেই টাকা আবার উসুল করতে হবে তো নাকি? হ্যাঁ, যেমন যে ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সে তো ঘুষের টাকা তুলবে আগে নাকি? আর যে টাকা খরচ করে ভোটে জিতেছে, একটা জিনিস খেয়াল করো, আমার এলাকার একটা কথা বলি, এরকমটা হয়েছে। দেখাচ্ছে যে চেয়ারম্যান নির্বাচনে, ঠিক আছে, চেয়ারম্যান নির্বাচনে কি হয়েছে যে একজন চেয়ারম্যান মানে দুইজন দাঁড়িয়েছে, ঠিক আছে? তো তাহলে একজন চেয়ারম্যান হবে, সে কি করেছে? আরেকজনকে হুমকি ধামকি দিয়ে টাকা দিয়ে তাকে বসায় দিয়েছে। তাহলে থাকে একজন থাকলে কি আর ভোট হবে বলো? না একজন স্যার, একজন প্রার্থী আছে, তার মানে সেটার ভোট হয়নি, সে অটোমেটিক কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেল। এবার যখন সে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেল তখন তার কথা হলো একটাই, আমি যেহেতু কারো ভোটে জিতি নাই, অতএব আমি কারো কাছে দায়বদ্ধ না। বুঝা গেছে? অতএব যত ইউনিয়ন পরিষদের টাকা পয়সা আসছে সে শুধু কুক্ষিগত করছে। বুঝতে পেরেছো? একদম ব্রিটিশ কি বলে এটাকে বলো? যাক, আর বললাম না। যাক, রিফর্ম ইন ইন্ডিয়া ওয়াজ এসেনশিয়াল টু প্রোটেক্ট ব্রিটেনস পলিটিক্যাল ইন্টিগ্রিটি। হ্যাঁ, তাহলে পলিটিক্যাল ইন্টিগ্রিটিগুলো কি করতে অর্জন করতে হবে? হ্যাঁ, সেগুলোকে রাখতে হবে। ইন্টিগ্রিটি মানে বুঝো তো? রাজনৈতিক সততা, দক্ষতা, তাই তো? সেগুলো যেন থাকে। অলদো দ্য বিল পাস দ্য হাউস অফ কমন্স, হ্যাঁ, ইট ওয়াজ ডিফিটেড ইন দ্য হাউস অফ লর্ডস। তাহলে হাউস অফ কমন্স আমরা জানি ব্রিটেনের কয় কক্ষ বিশিষ্ট জানো? সংসদ, পার্লামেন্ট দুইটি। হাউস অফ কমন্স আর হচ্ছে কি হাউস অফ লর্ডস। তাহলে হাউস অফ কমন্সে ওই যে ফক্সের বিলটা পাস হলেও আসলে হাউস অফ লর্ডে গিয়ে আর পারলো না। কারণ কি? ওখানেই তো মূল হোতাগুলো আছে। বুঝতে পেরেছো? মূল হোতাগুলো তো ওই জায়গায়। এর কারণেই তারা বুঝিয়েছে যে এই বিলটা পাস করলে রাজার এই ক্ষমতা কমে যেতে পারে। ওই জন্য রাজা কি করেনি দেখো, পার্টলি ডিউ টু রয়্যাল অপোজিশন। তাহলে রাজার অপোজিশনের কারণে ওই বিলটার পাস হয়নি। যদিও বিলটা পুরোপুরি পাস হয়নি, তারপরেও ডেসপাইট ইটস ফেইলার দ্য বিল রিমেন্স আ হিস্ট্রিক্যাল মাইলস্টোন ইন দ্য ডিবেট অন ইম্পেরিয়াল রেসপন্সিবিলিটি। যে অন্তত একটা জিনিস তো উপস্থাপন করতে পারছে এই বিলের মাধ্যমে, যে অন্তত এখানে রাজারও একটা কি আছে? দায়বদ্ধতা আছে, যে যারা যেখানে শাসন করবে সেই জায়গার মানুষগুলোকে দেখভাল করার। এছাড়া কি বলছে? দ্য ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং এর কথা তো আমরা জানি নাকি? ওয়ারেন হেস্টিং জানি আমরা, শুনেছি ইতিহাসে। জি স্যার, শুনছি। হ্যাঁ, দেখো এই যে ওয়ারেন হেস্টিংস, দেখো ওয়ারেন হেস্টিংস FRS was a British colonial administrator who served as the first governor of the presidency of Fort William, the head of the Supreme Council of Bengal, and so the first Governor General of Bengal in 1772 to 1785. He and Robert Clive-এর কথা মনে আছে তো? Robert Clive are credited with laying the foundation of British Empire in India. দুইজন মিলে কি করেছে? ইন্ডিয়াতে ব্রিটিশ এম্পায়ার প্রতিষ্ঠা করেছে। তাকে ইমপিচমেন্ট করা হলো তার শাসনের জন্য। ইমপিচমেন্ট মানে বুঝি আমরা? ইমপিচমেন্ট কি জিনিস? ইমপিচমেন্ট মানে হচ্ছে কি, মানে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা। যেমন আমরা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করি, হ্যাঁ, বহিষ্কার করা, হ্যাঁ, অ্যাকুইট করা। এই যে বলছে হি ওয়াজ আলটিমেটলি অ্যাকুইটেড অফ অল চার্জেস,
হ্যাঁ, তাহলে দেখো প্রসিকিউটেড অ্যাটেম্প টু প্রসিকিউট হিম ফর মিসকন্ডাক্ট ডিউরিং হিজ টেনার ইন ইন্ডিয়া হুইচ টুক প্লেস বিটুইন এত এত। তাহলে যে অপরাধগুলো হয়েছে সেগুলো তার জন্য হয়েছে বলে মনে করা হয়। দেখো দ্য চার্জেস এগেনস্ট হিম ইনক্লুডেড মিসম্যানেজমেন্ট অ্যান্ড করাপশন অ্যান্ড দ্য ট্রায়াল ড্রো সিগনিফিকেন্ট পাবলিক অ্যাটেনশন টু অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। তাহলে তার এই সকল মানে পুরোপুরি বিলটা পাস না হলেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই একটা সচেতনতা বোধ এসেছে। বলছে বার্কস ইনভলভমেন্ট ইন ইন্ডিয়ান অ্যাফেয়ার্স রিচড ইজ পিক ডিউরিং দ্য ইমপিচমেন্ট অফ ট্রায়াল, দেখো ইমপিচমেন্ট ট্রায়াল অফ ওয়ারেন হাস্টিংস, the former Governor General of Bengal. Burke believed that Hastings had committed grave crimes against Indian rulers and people. যেমন charges against him কি ছিল? unjust wars, extortion of Indian rulers, violent confiscations, বিভিন্ন সম্পদ টপদ কনফিসকেট করা, মানে মনে করো কারো একটা মানে একজন মনে করো শাসক, এলাকা ভিত্তিক একজন শাসক, তার প্রচুর সম্পদ আছে, হঠাৎ করে তার নামে একটা বিচার দিয়ে দিবে, দোষ দিয়ে দিবে, তার নামে বিচার হবে আর তার সম্পত্তিগুলো কি করে বাজেয়াপ্ত করা হবে। আর বাজেয়াপ্ত সম্পত্তি কে নেবে বলো? সরকার। ওই যে সরকার নিবে। আর সরকার মানে কি? সরকার কারা? ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা শাসক, অমনি তারা সব নিয়ে নিচ্ছে নিজের মতো করে। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। যেমন মাঝে মাঝে আমাদের দেশে বর্ডার এলাকাগুলোতে বা বিভিন্ন জায়গাতে মনে করো যে ওই যে তোমার এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় অনেক ধরা পড়ে না অনেক জিনিস, এতগুলো সোনার বার, হ্যাঁ, এত গাঁজা, এতগুলো মদ, এতগুলো এত সোনা, এত কিছু ধরা পড়ে না বলো? জি স্যার। তা মাঝে মাঝে জি, স্যার। যদি এদিক ওদিক যায় তাতে কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, তো এরকম 2-4টা এদিক ওদিক চলেও যেতে পারে যে অফিসাররা আছে তারা যদি মনে করে। তো এরকম আর কি। মিসট্রিটমেন্ট অফ বেগমস অফ ঔধ, তাহলে ঔধ নামে একটা রাজ্য, সেখানকার বেগমদের সাথে মিসট্রিটমেন্ট করা। মিসইউজ অফ কোম্পানি রিসোর্সেস, হ্যাঁ, কোম্পানি যে ইনকামগুলো করছে সেই রিসোর্সগুলো নিজের মধ্যে করে ভাগাভাগি করে নেওয়া। এই বিভিন্ন ধরনের তাই তো অ্যাকুইজিশন তার বিরুদ্ধে ছিল, হাস্টিংয়ের বিরুদ্ধে। তো এই জন্য তাকে ইমপিচমেন্ট করা হয়, কিন্তু যদিও তাকে আবার ছেড়ে দেওয়া হয় আর কি। আ মোরাল ক্রুসেড, বলছে ফর বার্ক দ্য ট্রায়াল ওয়াজ নট আ পলিটিক্যাল অ্যাক্ট বাট আ মোরাল ক্রুসেড। হি ওয়ান্টেড টু শো দ্যাট নো অফিসিয়াল হাউএভার পাওয়ারফুল কুড এসকেপ অ্যাকাউন্টেবিলিটি ফর অপারেশন। এই যে আমার দেশে যে ঘটনা ঘটে গেল ছাগল কাহিনীর পর, ঘটলো না বলো? ছাগল কাহিনীর পর যে ঘটনা ঘটছিল বা ঘটেছে সেই ঘটনা কি আর বাংলাদেশে হচ্ছে না বলো? জি স্যার। হচ্ছে না? আর সবাই সৎ হয়ে গেছে নাকি? না স্যার। সব কিছুই কি ঠিক হয়ে গেছে? আগের মতো আছে। হ্যাঁ, এখন জানি না কেমন কি হচ্ছে। ঠিক আছে তো? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো হিজ স্পিচ ডিউরিং দ্য ট্রায়াল ওয়ার সাম অফ দ্য মোস্ট প্যাশনেট ইন হিজ ক্যারিয়ার। হি ডিসক্রাইবড হাস্টিংস গভর্নেন্স অ্যাজ আরবিটারি, ক্যাপ্রিশিয়াস, র্যাপাশিয়াস অ্যান্ড ক্রুয়েল। অল দ্য হাস্টিং ওয়াজ ইভেন্চুয়ালি অ্যাকুইটেড মানে কি? মানে দোষ থেকে খালাস পাওয়া। তারপরেও বার্ক সাকসিডেড ইন ব্রিঙ্গিং গ্লোবাল মোরাল অ্যাটেনশন টু কলোনিয়াল অ্যাবিউজেস। এরপর হচ্ছে বার্কস ভিজন অফ এথিক্যাল এম্পায়ার। তাহলে একটা এথিক্যাল এম্পায়ার কেমন হওয়া উচিত? বার্ক ওয়াজ নট অপোজ টু এম্পায়ার, এম্পায়ারের বিরুদ্ধে তিনি অপোজ করেননি। রাদার হি বিলিভ এম্পায়ার মাস্ট বি এথিক্যাল অ্যান্ড হিউমেইন, মানবিক হওয়া উচিত। যেমনটা প্ল্যান্টেশনে ফ্রান্সিস বেকন কি বলেছেন? তিনি কি কলোনিয়ালিজমের বিপক্ষে ফ্রান্সিস বেকন? বলো। না স্যার, উনি পক্ষে। না স্যার। হ্যাঁ, তিনি কিন্তু উনি বিপক্ষে ছিলেন না, তাই তো? তিনি বিপক্ষে ছিলেন না, কিন্তু জি স্যার। হ্যাঁ, কিন্তু তিনি বলেছেন কি এটা একটা দায়িত্ব নাকি? টাইম দিতে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা দায়িত্ব, এটা একটা মোরাল ডিউটি, সেটাকে ভালো মতো পালন করা উচিত, এইটা দেখানো হয়েছে। তাই বলছে বার্ক ডিমান্ডেড রেসপেক্ট ফর ইন্ডিয়ান ট্রেডিশনাল লজ, ইন্ডিয়ান ট্রেডিশনাল লর প্রতি রেসপেক্ট থাকতে হবে, প্রোটেকশন অফ পিজেন্টস অ্যান্ড ল্যান্ড হোল্ডার্স, ফেয়ার রেভিনিউ সিস্টেমস, প্রহিবিশন অফ প্রাইভেট ট্রেড বাই অফিসিয়ালস, যে যারা অফিসিয়াল হবে তারা ব্যক্তিগত কোনো ট্রেড চালাতে পারবে না, পার্লামেন্টারি সুপারভিশন অফ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটাকে পার্লামেন্টের মাধ্যমে সুপারভাইজ করতে হবে। এই সকল বিষয়গুলো তারা উপস্থাপন করেছিলেন। বার্কস ভিজন ওয়াজ এহেড অফ হিজ টাইম। Later British reforms such as the Indian Act of 1785 and subsequent administration laws reflected many of his ideas. মানে তিনি যে আইডিয়াগুলো পার্লামেন্টে দিয়েছিলেন, পরবর্তীতে সেই সময় সাপোর্ট না করলেও পরবর্তীতে সেগুলোকেই দেখা যায় ঘুরে ফিরে মডিফাই করে উপস্থাপন করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে? দ্য বার্কস ফেয়ার্স করাপশন অ্যাব্রোড, করাপশন অ্যাট হোম। তিনি মনে করতেন যে অফিসিয়ালরা যদি বিদেশেও যদি করাপশন করে তাহলে সেটার কি দেশের উপর প্রভাব পড়বে না বলো? কোনো ব্রিটিশ অফিসিয়াল যদি ইন্ডিয়াতে করাপশন করে তাহলে তার প্রভাব কি দেশে আসতে পারে না?
জি স্যার, দেশে পুরো দেশেরই হ্যাঁ, বদনাম হবে। তাহলে বলছে যে বার্ক রিপিটেডলি ওয়ার্ন দ্যাট দ্য করাপশন অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থ্রেটেন্ড দ্য মোরাল হেলথ অফ ব্রিটেন itself. He believed that the vast fortunes acquired in India enable men to manipulate British elections, এই যে bribe members of parliament and distort public পলিসিকে তারা ডিস্টর্ট করার চেষ্টা করেছে টাকা দিয়ে। He feared that despotism in India will breed despotism in England. If arbitrary power is tolerated abroad, এই আরবিটারি পাওয়ারকে যদি বাইরের দেশে আমরা টলারেট করি, ইট উইল এরোড লিবার্টি অ্যাট হোম, তাহলে অন্তত এখানে স্বাধীনতা নষ্ট করবে। বার্ক দেয়ারফর স ইন্ডিয়ান রিফর্মস নট অনলি অ্যাজ আ হিউম্যানিটেরিয়ান ডিউটি বাট অ্যাজ এসেন্সিয়াল টু দ্য সেভারেল অফ ব্রিটিশ কনস্টিটিউশনাল ফ্রিডম। অতএব তারপর দ্য লেগাসি অফ বার্ক স্ট্যান্ড অ্যান্ড অন ব্রিটিশ ইন্ডিয়ান রুল। তাহলে মোটামুটি তিনি যে কথাগুলো বলে গেছেন সেগুলো পরবর্তীতে কী হিসাবে কাজ করেছে? পায়োনিয়ার অফ এথিক্যাল ইম্পেরিয়ালিজম। তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোই ব্রিটিশ ইন্ডিয়ার জন্য প্রতিষ্ঠিত করা হলেও সেগুলো তার নিজের দেশের জন্য কাজে লেগেছে। হচ্ছে বার্ক ওয়াজ পারহ্যাপস দ্য ফার্স্টেস্ট ম্যান টু আর্গু দ্যাট এম্পায়ার মাস্ট সার্ভ দ্য গভর্নড নট দ্য গভর্নর। গভর্ন মানে কি? যারা শাসিত তাদেরকে বরং এম্পায়ারের সার্ভ করা উচিত, যারা শাসন করতে গেছে তাদের না। হি প্রোভাইডেড দ্য ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন ফর লেটার হিউম্যানিটেরিয়ান রিফর্মস ইন ব্রিটিশ ইন্ডিয়া, a voice for the oppressed. His speech gave moral recognition to the sufferings of millions of Indians. He became known as a defender of justice for people who had no direct voice in British politics. তাহলে তিনি চাচ্ছেন জাস্টিসটা সেই সকল লোকজনদের হওয়া উচিত যাদের ব্রিটিশ পলিটিক্সে সরাসরি কোনো যোগাযোগ নেই। ইনফ্লুয়েন্স অন মডার্ন পলিটিক্যাল থট, মানে মূল কথা হলো যে তার এই যে স্পিচটা বা বক্তৃতাটা কতটুকু প্রভাব ফেলেছে পরবর্তী রাজনীতি বা শাসন ক্ষমতার উপরে। কি কথা বুঝতে পেরেছ? এই স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে সেগুলোই ঘুরে ফিরে কথাগুলো আছে, ব্যাকগ্রাউন্ড ইতিহাসে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এইখানে আমরা একটু যদি দেখি, আচ্ছা এগুলো তো আমরা পড়েছি, ওগুলো ওই কিছু কিছু লিঙ্ক আছে। দেখো প্যারাফ্রেজটা আমরা পড়ি, টেক্সটটা যেহেতু ইয়ে আছে এখানে মোটামুটি আজকে আমরা একটু যদি দেখি। আচ্ছা, প্যারাফ্রেজের চেয়ে আমরা যদি একটু প্যারাফ্রেজ সামারি ঘুরে ফিরে একই, একটা হচ্ছে মোটামুটি টেক্সটের মতো করে আলোচনা করা, আর একটা একটু ডিসকাশনমূলক আছে সেটা সামারিতে। এই তো মোটামুটি যেগুলো আলোচনা করলাম, বেসিক আলোচনা, ওই কথাগুলোই এইখানে মোটামুটি দেওয়া আছে। তো যেগুলো আলোচনা করলাম সে কথাগুলো তো বুঝতে পেরেছো যে এর উদ্দেশ্য কি ছিল, তাই না? এর ব্যাপারটা কি ঘটেছে, এর বিলটা প্রথম কে উপস্থাপন করেন এবং বিলটাকে সাপোর্ট করার জন্য তিনি পার্লামেন্টের যে স্পিচটা দেন সেটাই হচ্ছে কি স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। বুঝতে পেরেছো? তাহলে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এটা কার বলো? এডমান্ড বার্কের। এডমান্ড বার্কের। আর এই যে ইস্ট ইন্ডিয়া বিলটা কার? স্যার চার্লস জেমস ফক্সের। ওই ফক্সের হচ্ছে ইস্ট ইন্ডিয়া বিলটা। আর এর উপরে যে স্পিচ বা বক্তৃতা দিয়েছিলেন তিনি তার সেটা হচ্ছে কি বার্কের। দুইজনের মতবাদটা প্রায় মিলে যায়, দুজন একই ধরনের চিন্তাভাবনা নিয়ে উপস্থাপন করেন, এটা এখানে দেখানো হয়েছে। তো মোটামুটি যেটুকু বললাম বেসিক ধারণাটা এতটুকুই, এর থেকে বেশি কিছু না। বুঝতে পারছো? এখন তোমরা যদি একটু এগুলো পড়ে নাও দেখবা যে আরেকটু হয়তো একটু বিস্তারিত আলোচনা পাবা। তাছাড়া মূল যে বেসিক যে উদ্দেশ্যটা মানে ব্যাকগ্রাউন্ডটা কি, তাই তো ব্যাকগ্রাউন্ডের তারপর হচ্ছে বিলের পারপাসটা কী ছিল এবং শেষ পর্যন্ত বিলটা কতটুকু সফল হয়েছে বা পরবর্তী কাজে লেগেছে কিনা, এই হলো মোটামুটি বিলটার বিষয়। এছাড়া এখানে বিশেষ করে এক্সাম্পল দেওয়া আছে অনেক কিছু, সেইগুলো তো আমরা এখানে পাবো না, ওটা টেক্সটে শুধু আমরা পাবো। বুঝতে পারছো? তো এর যদি আমরা কয়েকটা জিনিস একটু পড়ি, বিশেষ করে প্যারাফ্রেজ থেকে আমরা যদি একটু পড়ি। প্রথমত দেখো এডমান্ড বার্ক স্পিচ অন মিস্টার ফক্স, দেখো ইস্ট ইন্ডিয়া বিল তিনি ডেলিভার করেছিলেন কত সালে? এটা
1783. It's a forceful and morally charged address that calls for sweeping reform of British East India Company's role in the governing India. In this speech, Barclay bears the company's abuse, critiques its dual role as both as a commercial enterprise and a governing power, and urges Parliament to take decisive action by entrusting control to honest commissioner. Honest commissioner হাতে দায়িত্বটা দিতে হবে. His vision is rooted in justice, humanity. প্রথমে হচ্ছে ওপেনিং অ্যান্ড মোরাল জানছি। প্রথমে তিনি কি বলেছেন দেখো, বার্ক বিগিনস বাই এক্সপ্রেসিং সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দ্য স্পিকার অ্যান্ড দ্য হাউস। বলতো পার্লামেন্টের সভাপতি কে থাকেন? পার্লামেন্টের সভাপতি হন কে? প্রধান হন কে? হ্যাঁ, স্পিকার, তাই তো? Speaker, sir. But he immediately stressed that the matter at hand is not a trivial and technical point of parliamentary business. বলতে যেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটা কোনো ট্রিভিয়াল বা টেকনিক্যাল পয়েন্ট না। Rather, he underscored it is a profound issue of justice, responsibility and reputation for both Britain and India. He wants that 3 years of parliamentary inquiry, লাগবে 3 years লাগবে, along with the decades of suffering endured by Indians. তাহলে 3 বছর ধরে একটা ইনকোয়ারি করা হয়েছে এবং উইথ ডিকেডস অফ সাফারিং, দশকের পর দশক ধরে ইন্ডিয়ানরা সাফার করেছে, অ্যান্ড ডিমান্ড মোর দ্যান সুপারফিশিয়াল ডিবেট। অতএব এটা কোনো ওই হালকা পাতলা ডিবেটের বিষয় না, বরং ইট কলস ফর রিয়েল রিফর্ম। এর একটা সত্যিকার রিফর্মের প্রয়োজন। বার্কস অ্যাকিউজেস দোজ রেজিস্টিং দ্য বিল অফ ফোকাসিং অন পলিটিক্যাল স্কোয়াবল অ্যান্ড লিগাল লুফুলস ইনস্টিড অফ কনফ্রন্টিং দ্য ডিপ মোরাল ক্রাইসিস। তিনি আগে বলে নিয়েছেন যে অনেকে আছে এই বিলটাকে হয়তো উপস্থাপন করলেও তারা মানছে না, বিলের পক্ষে কথা বলছে না। তিনি তাদেরকে বুঝিয়েছেন যে আসলে তারা রাজনৈতিক বা আইনানুগ যে লুফুলসগুলো আছে, কানাগলি পথগুলো আছে, সেগুলো দিয়ে তারা করছে কি, তারা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাবিউজ বা মিসরুল সেটাকে তারা কি করছে, সাপোর্ট করছে। কিন্তু এটা তো সাপোর্ট করার বিষয় না। ইন হিজ ভিউ দ্য ইস্ট ইন্ডিয়া বিল ইজ নট আ মেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ বাট আ মোমেন্ট অফ রেকনিং। এটা একটা চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। He contends that the bill is about restoring the good name of Britain by recognizing its duty towards millions of people under its influence. The reform he supports is grounded in humanitarian concern. He sees Parliament's role not just as an overseer of commerce, but a guardian of human welfare. এই কথাগুলো যেগুলো বলা হলো প্রথম থেকে, এগুলোই ঘুরে ফিরে আছে, একটু দেখে নিলে হবে। দেখো এখানে যদি আমরা দেখি, হি ল্যামেন্টস দ্যাট ডেসপাইট ইন্ডিয়ানস পাস্ট গ্রেটনেস অফ নোবেল প্রিন্সেস, লার্নেড প্রিস্টস, তারপরে ইন্ডাস্ট্রিয়াস ফার্মার, সেঞ্চুরিজ অফ ট্রেডিশন, সব কিছুই ছিল এবং সব কিছুকে তিনি বলছেন কি, এটা গ্রেটনেস ইন্ডিয়ান। কিন্তু ব্রিটিশ কোম্পানি রুলস হ্যাজ ডিগ্রেডেড মাস অফ দিস স্প্লেন্ডার। তার এই জাঁকজমকতা অনেকখানি নষ্ট করে ফেলেছে। বার্ক স্ট্রেসেস দ্যাট দ্য ইন্ডিয়ান পিপল আর নট স্যাভেজেস টু বি এক্সপ্লয়েটেড বাট আর সিভিলাইজড অ্যান্ড প্রোডাক্টিভ পিপল উইথ লেজিটিমেট ক্লেইমস টু ফেয়ার গভর্নেন্স। যেদের আসলে ফেয়ার গভর্নেন্স, সুশাসন দরকার, এরকম দুঃশাসন এদের দরকার না। দ্য কোম্পানিজ ডমিনেন্স ইন ইজ এস্টিমেশন হ্যাজ নট আপলিফটেড বাট ইম্প্রোভারিস্ট ডেজোলেটেড লার্জ সোয়াথস অফ দ্য আইল্যান্ড বা এই ল্যান্ড। যাই হোক, দ্য বিট্রায়াল অফ ইন্ডিয়ান প্রিন্সেস অ্যান্ড অ্যালাইজ, এটা একটু ভালো করে পড়বে, এখান থেকে বেশ এক্সাম্পল মাঝে মাঝে দেয় যে ব্রিটিশরা কী করেছে, ইন্ডিয়ান যে সকল প্রিন্সরা ছিলেন, যে সকল ছোটোখাটো রাজ্য, রাজা সেগুলো ছিল, তারা করেছে কি, সেগুলোর সাথে বিট্রে করেছে। তারা এক ধরনের চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করে তারা তাদেরকে জোরপূর্বক, তাই তো, তাদের ক্ষমতাগুলোকে তারা দখল করে নিয়েছে। বলছে ওয়ান অফ বার্কস স্ট্রংগেস্ট অ্যাকুজিশন ইজ দ্যাট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাজ সিস্টেমেটিকলি বিট্রেইড ইন্ডিয়ান রুলার্স। হি আর্গুস দ্যাট নিয়ারলি এভরি ট্রিটি অফ দ্য কোম্পানি মেড ওয়াজ লেটার ব্রোকেন। যে কোম্পানি এক জায়গায় যাচ্ছে, সেখানে ওখানকার স্থানীয় শাসকের সাথে ইন্ডিয়া কোম্পানি করছে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে একটা ট্রিটি বা চুক্তি তৈরি করছে বা চুক্তি করছে, পরবর্তী সেই চুক্তি আবার তারা ভাঙছে। ইন্ডিয়ান প্রিন্সেস হু ট্রাস্টেড দ্য কোম্পানি ওয়ার সোল্ড দেয়ার ল্যান্ডস, তাদের জমি তার শেষে বিক্রি করে দিতে হয়। দেয়ার ইন্টারেস্ট, দেয়ার সভরেন্টি, সব কিছু বিক্রি করে দিতে হয়, ট্রিটেড অ্যাজ বার্গেনিং চিপস। দেখো, অ্যালায়েন্সেস ফর্মড ইন গুড ফেথ, তাহলে যে ধরনের যে শাসকের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো গুড ফেথে বা সরল বিশ্বাসে একটা অ্যালায়েন্স করছে, তাদেরকে ব্রিটিশরা করছে কি, সুবিধা বুঝে তাদেরকে সাইডে ফেলে দিচ্ছে। দেখো, অ্যালায়েন্সেস ফর্মড ইন গুড ফেথ ওয়ার কাস্ট অ্যাসাইড when they no longer suited company aims, and whenever they have got any opportunity they have tried to overthrow their friends. মানে সেই বলে না যে পায়ে ধরে মাথায় ওঠা, নাকি যে মাথায় উঠছে
অমনি গেছি গলায় দড়ি দিয়ে আটকায় দিয়েছে, বুঝতে পেরেছো? তারা তাদের সুবিধা বুঝে নিয়েছে। এইরকম ছিল হচ্ছে কি ব্রিটিশরা। হি সাইটস স্পেসিফিক এক্সাম্পল সাচ অ্যাজ দ্য গ্রেট মুঘল, হ্যাঁ, বিশেষ করে গ্রেট মুঘলের কথা বলছে। ওয়ান্স আ পাওয়ারফুল সভরেন নাও রিডিউসড ইন ইনফ্লুয়েন্স ডেসপাইট হ্যাভিং হিজ নেম রিটেন্ড ইন কয়েনেজ অ্যান্ড কোর্টস, হ্যাঁ, তার নামটা এখন আমরা কয়েনেজ বা কোর্টেই পাই, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। আমরা কি ইতিহাস পড়েছি এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলে? ইতিহাস পড়ছো তোমরা? পড়ছো না পড়োনি? না ছিল না তোমাদের? না স্যার, ছিল না স্যার। ছিল না? ও, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ, যে আকবর, বাবর, হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীর, হ্যাঁ, কিভাবে তারা শাসন করত এবং আস্তে আস্তে কিভাবে তাদের সেই শাসন ক্ষমতাটা কমে যায়, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে কি দেখো, বার্ক স্পিক্স অফ দ্য রোহিল্লা পিপল, হ্যাঁ, হু আর রেপুটেডলি সোল্ড, দেখো খেয়াল করো, তার রোহিল্লা পিপলদেরকে বিক্রি করে দিয়েছে, হু আর সোল্ড ফর মানিটারি গেইন অ্যান্ড দেন ডিভাস্টেটেড। আদার ইন্ডিয়ান স্টেটস ইনক্লুডিং মারাঠা, দ্য নিজাম, দ্য হায়দার আলী ওয়ার লাইকওয়াইজ ম্যানিপুলেটেড, বিট্রেড অ্যান্ড কোয়ার্সড বাই দ্য কোম্পানি, কোম্পানির দ্বারা অত্যাচারিত হয়েছে। To Bark, this behavior reveals a breathtaking cynicism and betrayal of the trust. The company does not govern for the welfare of Indians, but for its own gain. হ্যাঁ, তার ইন্ডিয়ানের ওয়েলফেয়ারের কথা তো ভাবেনি, বরং নিজের স্বার্থে তারা কাজ করেছে। বলছে কোম্পানি ব্রুটালিটি অ্যান্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন। বিশেষ করে দেখো, বার্ক রিকাউন্ট স্টোরিজ অফ ক্রুয়েলটি, হ্যাঁ, এখানে বেশ বর্ণনা করেছেন অনেক, যেহেতু তারা গবেষণা করেছে 2-3 বছর ধরে, অনেক নিষ্ঠুরতার গল্প তারা কিন্তু ওখানে বলেছে। Economic ruin and institutionalized injustice. He described how provinces under company rule suffered famine, mismanagement, and predatory taxation. For instance, he condemns the treatment of the Nawab of Oudh, who even in times of famine received no genuine support but faced threat and disdain. যে ফ্যামিন বা এই যে দুর্ভিক্ষের সময়ও যাকে সাহায্য তো করাই হয়নি, বরং তাকে থ্রেট করা হয়েছে। এছাড়াও দেখো, বার্ক অলসো হাইলাইটস দ্য ডিস্ট্রাকটিভ ইকোনমিক পলিসিস অফ কোম্পানি। হি আর্গুস দ্যাট ওয়ান্স থ্রাইভিং ইন্ডিয়ান মার্চেন্ট, ফার্মার্স, ল্যান্ড ওনার্স ওয়ার রুইন্ড, যারা উন্নতি করছিল এক সময় তাদেরকে ধ্বংস করা হয়েছে। দ্য কোম্পানি অকশন ল্যান্ড, অকশন মানে বুঝো তো, নিলাম করা নাকি, নিলামে বিক্রি করে দিয়েছে। এনফোর্স ইনজাস্ট ফাইন্স অ্যান্ড ফেভার্ড আনস্ক্রুপুলাস এজেন্টস হু সর্ট প্রফিট অ্যাবভ অল এলস, তাদেরকে তারা সাপোর্ট করেছে। Noble Indian families lost their estates. Honest administration like দেখো Fizullah Khan, who had improved their domains, were accused of treason and forced to make crippling payment. তাদেরকে হাত পা কেটে ফেলা হয় এরকম আর কি। Fines so high that they outstrip the real productive capacity for their land. এছাড়া in his rhetoric, Bark condemns not just isolated incident but a system pattern. The company's prior goal is not stewardship but exploitation. দেশ সুন্দরভাবে পরিচালনা করা না, বরং শোষণ করা তাদের উদ্দেশ্য ছিল। He accuses the company of treating the people of India as a resource to be mined, rather than a people to be governed responsibly. তারা সম্পদকে কি করছে, মাইনের মতো, খনি থেকে যেমন করে আমরা আকরিক সহ আরও সব কিছু তুলে নিয়ে খনিজ সম্পদ, ওইরকম করে ইন্ডিয়াকে তারা মাইন মনে করেছে, রিসোর্সের, বুঝতে পেরেছ? অ্যান্ড দে হ্যাভ টেকেন এভরিথিং, দে হ্যাভ বিন এবল টু, মানে কি বলবো, অ্যামাস, সংগ্রহ করতে যা পেরেছে সব কিছু তুলে নিয়ে তারা ব্রিটেনে নিয়ে চলে গেছে, এরকম আর কি বিষয়টা। যদি ইতিহাস পড়তো তাহলে তো আরও বুঝতে পারতাম যে কিভাবে এদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। শেষ পর্যন্ত ব্রিটেনরা বা ব্রিটিশরা কবে ভারতীয় উপমহাদেশ থেকে গেল বলো? 47 গেল ভালো করে গেল, দেশকে ভাগ করে গেল, তাই তো? কি এমন করে ভাগ করে গেল যাতে চাচাই খালাই, তাই তো, ভাই বোনে মারামারি সারা জীবন লেগেই থাকে, আছে না? বলো, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কি দ্বন্দ্ব লেগে আছে, কিন্তু এরা ছিল কি একই উপমহাদেশের ভাই, কিন্তু এমন ভাবে প্যাঁচ লাগাই গেছে, বুঝতে পেরেছো? আজীবন তারা এরকম নাকে দড়ি দিয়ে একজন আরেকজনকে ঘোরাতে থাকবে, শান্তি পাবে না কোথাও।
ঠিক আছে তো ব্রিটিশ, আর তার ভাগটা এরকম ভাগ স্যার, মাঝখানে ইন্ডিয়া দুই পাশে বাংলাদেশ পাকিস্তান, কিন্তু দুইটা এক দেশ রাখছিল প্রথম। চিন্তা করো তাহলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে কোনো কানেকশন নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, কিন্তু দুইটা দুই প্রান্তে দুই দেশ প্রান্তে একটা। দিয়ে রাখছে, হ্যাঁ, যাতে এরা মারামারি সারা জীবন করে। ঠিক আছে তো, মানে ভারতের উপর দিয়ে উড়ে আসতে হবে এই এখানে আসতে হলে, আমাদেরকে পাকিস্তান যেতে হলে ওর উপর দিয়ে উড়ে যেতে হবে। অতএব এমন ভাবে দিয়েছে যাতে মারামারি করেই, হ্যাঁ, চায়নার সাথে গন্ডগোল, হ্যাঁ, মায়ানমারের সাথে গন্ডগোল, মানে সবার সাথে একটা প্যাঁচ পুস লাগিয়ে তুই তারপরে গেছে। যাতে তার প্রত্যেকবারই যখন ঝামেলা উঠবে তার যেন আমরা পা ধরি, বুঝতে পারছো? তো যাই হোক, বিয়ন্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন, Bark critiques the judicial and revenue system established by the company. He points out that the company appointed underqualified officials. এই যে আমরা যেমনটা পড়েছিলাম শুটিং অ্যান্ড এলিফেন্টে, তাই না? অফিসিয়াল নিয়োগ করা হয়েছে, যেটা আমরা পড়েছিলাম হচ্ছে বার্মা বা মায়ানমারে, ওটা ভারতীয় উপমহাদেশের অংশ হিসেবেই ছিল তখন। তো সেখানে কি হচ্ছে, আনকোয়ালিফাইড অফিসিয়াল নিয়োগ করছে, গিভিং দেম বোথ জুডিশিয়াল অ্যান্ড ফিসক্যাল পাওয়ার, অর্থনৈতিক এবং বিচারিক সব ক্ষমতা দিয়ে রাখছে। In his account, these officers imposed heavy fees and levies even in court cases. হ্যাঁ, দেখো, burdens that fell on ordinary Indians, এগুলো অর্ডিনারি ইন্ডিয়ানদের উপরে ওই পুরো চাপটা পড়তেছে। Bark also decreased the lack of transparency. Revenue collected were poorly accounted for. হ্যাঁ, মানে যা টাকা তুলছে তার থেকে কি বলো অ্যাকাউন্ট করছে কম, বুঝতে পারছো? বাংলাদেশে কি প্রত্যেক খাতে লস না? বলো, ট্রেন খাতে লস, বাস খাতে লস, শিক্ষা প্রতিষ্ঠান খাতে লস, লসে লস, কিন্তু হিসাব করলে দেখবে লাভ থাকার কথা, কিন্তু সব জায়গাতে লস। বিমানবন্দরে লস, জি স্যার। খাতে লস, বিআরটিসি খাতে লস, রাস্তা খাতে লস, সব খাতে শুধু লস আর লস। কারণটা কি? কারণ রেভিনিউ ঠিকই কালেক্টেড হচ্ছে, কিন্তু মানিগুলো কেমন জানি পকেট ছেঁড়া পকেট দিয়ে পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই পড়ে যে আবার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। There was a revenues collected were poorly accounted for, and mass of the money flowed back to Calcutta, where a powerful chief justice or similar figure wielded tremendous influence without having a clear mandate from the crown or parliament or even the company itself. According to Bark, such concentration of unchecked power invited abuse. এইভাবে যদি পাওয়ার আনচেক থাকে তাহলে আস্তে আস্তে এটা অ্যাবিউজকে ইনভাইট করবে, মানে কি চারিদিকে অত্যাচার, তাই তো, নির্বিচার, এগুলো বেড়েই যাবে। হি ফার্দার আর্গুস দ্যাট দ্য কোম্পানি হিড বিহাইন্ড ইট চার্টার্ড রাইটস। কোম্পানি বারবার ওই যে রানীর কাছ থেকে যে চার্টার্ড রাইট পেয়েছিল বারবার ওটার কথা তুলতেছে। এটা মানে কি, চার্টার্ড রাইট মানে ইটস ফর্মাল লিগাল পারমিশন টু অপারেট। হ্যাঁ, তাকে তো বিজনেস করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কাউকে তো অ্যাবিউজ করার ক্ষমতা দেওয়া হয়নি, তাই না? কিন্তু বারবার ওই কথা বলতেছে তারা। দ্য চার্টার, Bark says, was not an absolute shield. রাইটস গ্র্যান্টেড বাই পার্লামেন্ট কাম উইথ রেসপন্সিবিলিটি। পার্লামেন্ট যদি কাউকে কোনো রাইট দেয়, রাইটের সাথে অবশ্যই তার একটা রেসপন্সিবিলিটি থাকবে। ইফ দ্য কোম্পানি মিসইউজেস দেম, পার্লামেন্ট মাস্ট ইন্টারভেন। তাই তো, কোম্পানি যদি এটা মিসইউজ করে তাহলে পার্লামেন্টকে অবশ্যই ইন্টারভেন করতে হবে। হি ইনসিস্ট দ্যাট পার্লামেন্ট ডিড নট রিলিঙ্কুইশ ইটস কন্ট্রোল দেখো পার্মানেন্টলি হোয়েন গ্র্যান্টিং দ্য চার্টার। একটা জিনিস ধরো, মনে করো একটা ধরি, মনে করো যে কোনো একটা সংগঠনের কথা ধরি, আমি মনে করি যে আমার কলেজের কথা ধরি। এখন এই কলেজে যদি ঠিকমতো পড়াশোনা না হয়, ঠিকমতো যদি ক্লাস না হয়, তাহলে এই দায়টা কার বলো? স্টুডেন্টদের? কার দায় এটা? নিশ্চয়ই প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ। হ্যাঁ, কর্তৃপক্ষের দায়, এটা প্রতিষ্ঠানের দায়। এখন মনে করো আমার এলাকায় রাস্তা সব খারাপ, গত 10 বছর ধরে রাস্তা খারাপ হয়ে আছে, ভাঙা ভুঙা হয়ে আছে, তাহলে এই দায়টা কার? জনগণের? কর্তৃপক্ষের। নাকি ওই রাস্তা দেখভালের একটা সংগঠন আছে না, একটা প্রতিষ্ঠান আছে না সরকারি হয়ে যারা দেখভাল করবে নাকি? তাহলে ওদের কাজটা কি? মানে বসে বসে চা খাওয়া? বলো, কলেজের কাজ তো রাস্তা ঠিক করা না। রাস্তা ঠিক করার জন্য তো আলাদা হাইওয়ে বা এরকম তো সংগঠন আছে নাকি? রোড অ্যান্ড হাইওয়ে প্রতিষ্ঠান আছে, পরিষদ আছে, মন্ত্রণালয় আছে, তাদের কাজ। তা তারা করছেটা কি বলো? তার কিছু তাদের একটা দায়বদ্ধতার মধ্যে ফেলতে হবে যে আগামী গত 10 বছর যদি এটা ঠিক না হয় তাহলে ঠিকঠাক করবেটাকে? জনগণ ঠিক করবে এটা? হ্যাঁ, তাহলে ধরে ওই অফিসে যেতে হবে, যে অফিসারগুলোকে আজকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পুরো, হ্যাঁ, দিয়ে আপনারা দেখান যে আমার রাস্তা ঠিক না হওয়ার কারণটা কি, এই কারণটা কি। কিন্তু আমরা যেহেতু ডিভাইডেড নাকি, আমরা কেউ কিন্তু কথা বলছি না। কেন বলছি না বলো? দেশপ্রেম নাই। হ্যাঁ, দেশপ্রেম নাই, আর আমরা হচ্ছে ডিভাইডেড, আমরা একতাবদ্ধতা নেই। তো এই জন্য একদল ধরতে গেলে আরেক দল এসে আমাদের বিরুদ্ধে চাচ্ছে না। যেমন যে দায়িত্ব পুলিশের,
সেই দায়িত্ব একজন রাজনৈতিক যে ছাত্র সংগঠন সেটা কিভাবে করতে পারে বলো? মনে করো তুমি মিছিল মিটিংয়ে বার হইছো, সেটা ঠেকানোর দায়িত্ব পুলিশের। তাহলে ওই সময়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের ছত্রছায়া আর যে সকল ছাত্র দল আছে তারা কিভাবে তোমার জনগণের উপর হাত তুলতে পারে? এটা কোন দেশে হয় এরকমটা? এই আইন আছে কোন দেশে বলো? বাংলাদেশে। হ্যাঁ, এটা বাংলাদেশে আছে। কারণ তুমি দায়বদ্ধতার অধীনে আনতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক দল আছে, তারা তোমাদেরকে মারধর করবে। ঠিক আছে? অদ্ভুত একটা জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। জানি না এটা আমাদের রক্ত নাকি ব্রিটিশদের রক্ত দিয়ে গেছে তারা। ঠিক আছে? মানে ভাবলেই মাথাটা কেমন জানি ঘুরে যায় যে সৃষ্টিকর্তার আশীর্বাদে এমন একটা দেশে আমরা পড়েছি যার সামনের ভালো কবে হবে তার কোনো কোনো কি ম্যাপ আছে, আমাদের প্ল্যান আছে যে আগামী 100 বছর পর আমরা নিশ্চয়তাই নাই। যে আগামী 100 বছরে বা 500 বছরে বা 1000 বছরে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। প্রত্যেকটা দেশের একটা ম্যাপ আছে, একটা প্ল্যান আছে তাদের রাজনৈতিক হোকের যে আমরা এই জায়গায় পৌঁছাবো, কিন্তু আমাদের নেই। ঠিক আছে? আর আমাদের থাকলেও এমন একটা ম্যাপ ধরাই দিবে যে ম্যাপ হচ্ছে জাস্ট তাদের ওই যে ক্ষমতাকে ব্যবহার করার। ঠিক আছে? তো যাই হোক, এগুলো বললে আবার দেখা যাচ্ছে নাখোশ হবে অনেকেই নাকি। এটা আমরা মানে দুর্ভাগা। ঠিক আছে? আমরা বাঙালিরা আসলে দুর্ভাগা। জি স্যার। আমার মনে হয় এটা আমাদেরই দোষ, আমাদের জনগণের দোষ। ঠিক আছে তো? কারণ আমরা হচ্ছে কি, আমরা মানসিক দিক থেকে উন্নত হতে পারিনি, আমরা এখনো পা চাটা আছি। বুঝতে পেরেছো? কেউ আমাদের 10 টাকা দিলে স্বার্থপর। আমরা পা চাটা শুরু করে দিই। এই জায়গা থেকে বার না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা পা চাটা। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। ঠিক আছে? কেমন করে পা চাটা বুঝবো বলবো? মনে করো আমি মিলন, আরে বাবা বিসিএস ক্যাডার হয়ে গেছে, তাই তো? আর তুমি মোটামুটি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছো আমাকে নিয়ে। আরে বাবা আমি কি হয়েছে এত? আমি তো একজন কর্মচারী হয়েছি মাত্র, একজন অফিসার হয়েছি নাকি? আমি কিছু হয়ে গেছি? আমার দায়িত্ব, আমি একটা দায়িত্ব পেয়েছি। আমি কি অনেক টাকা পয়সা পেয়েছি নাকি বলো? আমি কি টাকা পয়সার খনি পেয়ে গেছি বলো তো? না স্যার। আমি একটা চাকরি পেয়েছি এবং এখানে আমি কিছু দায়িত্ব পেয়েছি, এতেই কি আমি সাকসেস হয়ে গেলাম বলো? আমি কি সাকসেস? না। কিন্তু আমরা করছি কি, ওরে বাবা হ্যাঁ, মানে ভাসিয়ে দিচ্ছি প্রশংসায়। এখানে প্রশংসা করার তো আমি কিছু দেখছি না ভাই। এখানে প্রশংসা করার কিচ্ছু নাই। প্রশংসা তখনই হবে যখন তুমি ওই দায়িত্বটা পাওয়ার পর তুমি তোমার জীবন দিয়ে হলেও জি দায়িত্বটা স্যার। পালন করবা। কিন্তু আমরা করছি কি, দায়িত্ব পাওয়ার পালন আগেই করব। যেভাবে ভাসিয়ে দিচ্ছি, সে তো আমার বাবাকে, আমার 14 গোষ্ঠী, আমার দাদুকে তো কান ধরে ওঠা বসা করতে বলবেই বলো? কোথায় প্রশংসা কিসের করতে হয় বলো? এই হচ্ছে আমাদের অবস্থাটা। এরকম প্রতি বছর কত ক্যাডার বার হচ্ছে না? দেশের উন্নতি হচ্ছে বলো? রাজনৈতিক উন্নতি হ্যাঁ হচ্ছে কি বলো? হচ্ছে না না? স্যার, কিচ্ছু হচ্ছে না। তাহলে এরা যাচ্ছে কোথায়? এরাও তো গিয়ে সেই পানির মতো গিয়ে আবার সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে, তারাও একই হয়ে। তাহলে এত প্রশংসা করে তার লাভ কি ভাই? আরে বাবা এই ক্যাডার, ওই ক্যাডার, সেই ক্যাডার, আমি ক্যাডার, তুমি ক্যাডার, আরে শুধু ক্যাডার আর ক্যাডার। হ্যাঁ, এত ক্যাডার বাংলাদেশ রাখবে কোথায়? সব ক্যাডার হচ্ছে তো শুধু টাকা খাওয়ার লোভ বলো? বলো, একটা দেশের যখন পেশাভিত্তিক বৈষম্য থাকে তখন তুমি সেবা পাবা কোত্থেকে? সেবা পাবার ইচ্ছা তো নেই। হ্যাঁ, আছে কি বলো? আমাদের দেশে নাকি মানে ভালো শিক্ষকও বাছাই করা হয়। বুঝতে পেরেছো? চিন্তা করো, আমার দেশে ওই যে জেলা ভিত্তিক হয় না, জেলা বা থানা ভিত্তিক কি জানো বেস্ট শিক্ষক নিয়োগ করা হয়, জি স্যার। নির্বাচন করা হয়। অ্যাওয়ার্ড। সেটা হ্যাঁ। কিভাবে করা হয় জানো? সেটার জন্য না আমাকে আবার স্যার। আবেদন করতে হয়, যে মিলন আবেদন করবা যে আমাকে বেস্ট শিক্ষক বলেন। ঠিক আছে তো? এটা কি কোনো দেশে সম্ভব এরকম? আরে বেস্ট তার জন্য শিক্ষক তো সে কে জানবেই না আবেদন যে করতে তাকে তা তো বেস্ট শিক্ষক জানতাম বলা না হচ্ছে। স্যার। হ্যাঁ, সে জানবেই না, সে তার কার্যক্রম করে যাবে। স্টুডেন্টদের কাছ থেকে খোঁজ নেওয়া হবে, প্রিন্সিপালের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নেওয়া হবে, এলাকা ভিত্তিক খোঁজ নিয়ে তার চরিত্র, তার শিক্ষা ব্যবস্থা, তার গুণাগুণ জেনে আমরা বিবেচনা করব সে একজন বেস্ট শিক্ষক। আর আমরা করছি কি, বেস্ট শিক্ষক হওয়ার জন্য তোমাকে আবেদন করতে হবে জেলারিয়াতে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাকে বেস্ট শিক্ষক দেওয়া হবে, তবে তোমার এখানে লিয়াজও থাকতে হবে, তাহলে তুমি হতে পারবা। তা না হলে তুমি যত ভালোই শিক্ষক হও, তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো শিক্ষক হবে না। বুঝতে পেরেছ? শুধু শুধু আইওয়াস বাংলাদেশে। এবং দেখাবে কি, আরে বাবা আমরা বেস্ট শিক্ষকগুলো খুঁজে খুঁজে বের করতেছি। বুঝতে পারছো?
অদ্ভুত জাতি আমরা। স্যার কেউ সৎ থাকতে চাইলেও তো সৎ থাকতে পারবে না হচ্ছে না তো, ওই জন্য তো আশেপাশে বললাম। মানুষের জন্য। তা সেটা তো হবে না, তাহলে এই তো বললাম যে তুমি কিভাবে তাহলে এত আমরা ইয়া করতেছি, হ্যাঁ, যে আমরা হতভাগা একটা জাতি, জাতি হিসাবে সত্যিই আমরা হতভাগা। হ্যাঁ, মানে ভালো কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। মনে করো একজন ডাক্তার, হ্যাঁ, সে ডাক্তারি পড়েছে, বুঝতে পেরেছো, সে 4 বছর ধরে ডাক্তারি পড়েছে, সে বাংলাদেশে মেডিকেল দিতে মনে করে এই ব্যাচে ফার্স্ট হয়েছে, তাহলে তার ডাক্তারি পেশায় কতখানি দক্ষ হওয়া সম্ভব বলে আমি মনে করি বলো তো। এবং বাংলাদেশে সে কি পরিমাণ সার্ভ করতে পারবে, তাকে যদি আমরা এখন বিদেশি ডিগ্রি এনে বাংলাদেশের জনগণের জন্য যদি তাকে আমরা প্রস্তুত করি, তাহলে কি সে ভালো সেবা দিতে পারবে না আমার দেশের জন্য? এটাই তো হওয়ার কথা জি ছিল। স্যার। সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু সে যদি এখন ফরেন ক্যাডারে ফার্স্ট হয়ে ফরেন সার্ভিসে যায়, তার দ্বারা দেশ আসলে কি পাইলো আলটিমেটলি? কিছুই না। আমি ইংলিশ তার পড়া নিজের মানুষ কি স্বার্থের কাউকে চিকিৎসা জন্য করতে পারবো? বলো, পারবো? না, কারণ না, সে স্যার। ওই বিষয়ে অভিজ্ঞ না। হ্যাঁ, তাহলে আমি ইংলিশের টিচার, আমি ইংলিশের দিকে যাব, আরবির টিচার আরবির দিকে যাবে, কমার্স পড়েছে ব্যাংকের দিকে যাবে, মেডিকেল সাইডের লোক মেডিকেলে যাবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে, প্রশাসনিক যারা পড়েছে তারা প্রশাসনের দিকে যাবে। এই তো হওয়ার কথা ছিল নাকি? তাহলে কেন একজন ডাক্তারি পাশ করে বাংলাদেশের সেরা ডাক্তার হওয়ার কথা বাদ দিয়ে সে একজন সেরা পুলিশ। জেলা প্রশাসক হতে যাচ্ছে, পুলিশ হতে যাচ্ছে? উদ্দেশ্যটা কি, মানে কারণটা কি এখানে? কারণটা কি? ওই যে ক্ষমতা, পাওয়ার পাওয়ার। এই যে ব্রিটিশ ক্ষমতা আর হচ্ছে ওয়েলথ, হ্যাঁ, পাওয়ার অ্যান্ড ওয়েলথ। যদিও ডাক্তারদের অনেক টাকা হয়, সেটা বাদ দিলাম, তাহলে আরেকটা কি দরকার তাহলে? ডাক্তার তো অনেক পাওয়ার, income করে। একজন পুলিশের চেয়ে ডাক্তারের অনেক ক্ষমতা। income। একজন ডাক্তারের কি অনেক ইনকাম না? বৈধভাবে সে অনেক ইনকাম করতে পারে, কিন্তু পুলিশদের তো বৈধভাবে কোনো ইনকাম নেই, আছে? বলো। না স্যার। পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কোনো বৈধ ইনকাম নেই, আছে কিছু আছে, কিন্তু সেটা একজন ডাক্তারের মতো হতে পারে না। যদি একজন ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করে, ডাক্তারের মতো ইনকাম কেউ করতে পারবে না। কিন্তু তারপরে সে ডাক্তারি পেশা বাদ দিয়ে কেন যাচ্ছে? নিশ্চয়ই সেখানে কোনো মধু আছে, নাকি? ম্যাকবেথের মতো উদ্দেশ্য। হ্যাঁ, মধু আছে যার জন্য সে যেতে যাচ্ছে। কিন্তু যদি পেশাগত বৈষম্যটা না থাকতো, তাহলে আজকে এই ডাক্তার আরই পুলিশ হওয়ার জন্য যেত না। কারণ পুলিশও একটা পেশা, ডাক্তারিও একটা পেশা, শিক্ষকতা একটা পেশা, সবাই একই পেশাতে ছুটতো। তাহলে এই যে ব্যাপারটা, এটা সেই ব্রিটিশ থেকে হয়ে আসা আমাদের মানসিকতা। অন্যদিকে আমরা চিকিৎসা নিতে যাচ্ছি বাইরের দেশে। হ্যাঁ, তো এইভাবে আমাদের মানসিকতা চলে এসেছে। কেন একটা পেশা থেকে আরেকটা পেশা মানুষ যাবে? হ্যাঁ, অনেকে বলছে স্যার তার ইচ্ছাতে যাবে, কিন্তু তার ইচ্ছাটা হলো কেন সেটা বোঝো তো ভাই। তার ইচ্ছাটা হলো কেন? ডাক্তারি পেশা থেকে পুলিশের পেশা কিভাবে উন্নত হতে পারে বলো তো, কিভাবে? স্যার পাওয়ার। আমার একটা কাহিনী বলি, রিসেন্ট একটা কাহিনী হয়েছে স্যার। হুম মানে আমার বাসায় গত 26 তারিখে মোটর চুরি হয়েছে। হুম হুম তো আমি জিডি করছি। হুম। আমার কাছে ফুটেজ আছে সিসি হুম। ক্যামেরার, যে হুম। কে চুরি করছে, সে বাসার আশেপাশে দিয়ে ঘুরছে, হুম। চুরি করছে। এটা আমি জিডি করে আসছি। হুম। তারা আজ 2 দিন হইলো আমার বাসায় কোনো পুলিশ আসে নাই। হুম 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 আর 27 তারিখ রাতে আমার পাশের বাসায়, মানে গতকাল রাতে পাশের বাসায় চুরি হইছে। হুম পাশের বাসায় ভাইয়া হচ্ছে এসআই, হুম হুম ঠিক আছে। হুম সঙ্গে সঙ্গে তারা সকালবেলা 7টার দিকে দেখছে, ঘুম থেকে উঠে ঘরটার ওইরকম ভাঙা কিছুই নাই, শুধু একটা নুপুর নিছে। আর হচ্ছে একটা ব্যাগে 30 টাকা ছিল, 30 টাকা নিয়ে গেছে। হুম হুম সে 7টার সময় দেখছে, ধরেন 8টার দিকে পুলিশকে ফোন দিছে। 10টার মধ্যে মিনিমাম 2 গাড়ি ভর্তি পুলিশ আসছে, হুম ঠিক আছে। হুম আমি এই যে দেখে, মানে আমি 10টা 10:30টার দিকে দেখে আসছি, আমি গেছি, আমি বলছি যে আমি জিডি করলাম, আমি কাগজ নিয়ে গেছি। তো আমার বাসায় তো পুলিশ আসলো না। আমার কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, সেটা দেখাইছি। বললো আপনার বাসায় যাবে। আমি বললাম কবে যাবে? তাহলে আমার মানসিকতা কোথায় যাবে? যে আমি কি ইংলিশ নিয়ে পড়তেছি, আমি কি একজন শিক্ষক হব? তাহলে এইখানে তো আমিও তো একদমই চাইবো তো। যে প্রশাসনে যাই। হুম। এইটা স্যার আমি এইমাত্রই মানে বলতে যাচ্ছিলাম যে দেখেন যে রিসেন্ট একটা কাহিনী হয়ে গেছে এইরকম। ওই যে তাহলে বললাম যে আমার কেন মানসিকতা কই যাবে? একজন মানে বললাম তো যে একজন ডাক্তারের থেকে একটা পুলিশি পেশা কিভাবে উন্নত হতে পারে, আমার মাথায় খাটে না। একজন ডাক্তারের পেশা আর একজন পুলিশের পেশার ভিতরে আমরা যদি কম্পেয়ার করি, দুটো এক পেশা হবে, কেউ উন্নত না, মানে কেউ কারো থেকে কম বেশি না, সবাই হবে সমান, শুধু তার এক একটা ফিল্ড আলাদা। আমার পড়ানোর ফিল্ড আলাদা, ওর চিকিৎসা দেওয়ার ফিল্ড আলাদা, ও আইন ঠিক রাখার ফিল্ড, তাই তো? এটা এভাবে আমরা একজন আরেকজনকে সেবার মাধ্যমে কি 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 করব, আমরা পৃথিবীতে যতদিন থাকবো শান্তিপূর্ণভাবে থাকবো, এই তো। আমি অসুস্থ হলে আমি পুলিশ, আমি অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের তার নিরাপত্তার জন্য পুলিশের কাছে যাবে, ডাক্তার এবং পুলিশ তার ছেলেকে শেখানোর জন্য একজন শিক্ষকের কাছে যাবে। এখানে উন্নত পেশা বলতে কোনো পেশা নেই, আছে কিনা বলো?
তারপরে যদি আমরা কম্পেয়ার করি, তারপরেও মানুষের জন্ম মৃত্যুর হাতটা যেহেতু ঈশ্বর এবং ডাক্তারের হাতে আছে নাকি, তাহলে মানুষ মোটামুটি শেষ বয়সে অসহায় হয়ে ডাক্তারের কাছে যায়। এবং ডাক্তারের পেশাটা আমরা সেবার হিসাবে ধরলে নার্সিং এবং ডাক্তারের পেশাটাকে আমরা মনে করি কি একটা খুবই ভালো মানের পেশা, যেহেতু মানুষকে সরাসরি তারা সেবা শুশ্রূষা দিচ্ছে। সেইটা ছেড়ে আমরা যখন পুলিশে যাচ্ছি, তাহলে তো মাথায় একটু অন্যরকম কাজ করতেছে। এটা কিভাবে সম্ভব? তাহলে বোঝো যে তাহলে কি ধরনের বৈষম্য এবং কি ধরনের মাতাল চিন্তা ভাবনা আমাদের শিক্ষিত সমাজ এবং শিক্ষিত মানুষের মধ্যেও আছে, যেখানে থেকে উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, যে দেশের যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে দেশে বসে সে সফটওয়্যার আবিষ্কার করবে, সে ভালো মানে কি ভালো সিস্টেম আবিষ্কার করবে, এটাই তো ছিল তার কথা নাকি। কিন্তু সে যদি এখন যায় ম্যাজিস্ট্রেট হতে, ম্যাজিস্ট্রেটের কাজ কি? ওই তো জমি কাটাকাটি করা, ওই মানে একটু প্রশাসনিক দেখভাল করা, কিন্তু মূল সার্ভিসটা দিচ্ছে কারা বলো? কিন্তু জানি না কিসের জন্য এরকমটা হচ্ছে। কারণ ওই যে রাজনীতিক যারা আছে তারা ওদেরকে ক্ষমতা দিয়ে রাখছে, কারণ ক্ষমতার মাধ্যমে তাদের সাথে কি করা যাবে, ভোট চুরি করা যাবে, এটা করা যাবে, সেটা করা যাবে, তাদেরকে ব্যবহার করা যাবে, এই জন্য যত পারে ওদেরকে ব্যক্তি সুবিধা স্বার্থ, দিয়ে রাখো। জি স্যার। ঠিক আছে, সুবিধা দিয়ে রাখো। আর যারা হচ্ছে এই টিচার বা এই জাতীয়, এদের কোনো কাজ আছে নাকি? এরা তো মাছি মারা কেরানি, এদের দিয়ে কিচ্ছু হয় না সমাজে, এদের দ্বারা কিচ্ছু হয়নি আজ পর্যন্ত, কোনো উন্নতি হয়নি। বললাম তো, একজন সচিব যখন আমাদেরকে প্রশ্ন করে শিক্ষকদেরকে যে তোমাদের সাকসেস কোথায়, বুঝতে পেরেছো? একজন সচিব যখন জিজ্ঞাসা করে তোমাদের সফলতার চিহ্ন দেখাও, তখন আর তুমি কোথায় যাবা বলো? ওই সচিবটা কি একজন শিক্ষকের সফলতার চিহ্ন না নিজে? বলো। জি স্যার। তাহলে জি স্যার। শিক্ষকের সফলতা বলতে কি কি বোঝানো হচ্ছে? মানে আইন ঠিক করে রাখবে? মানে শিক্ষক মানে কি আকাশে উড়বে? মানে আকাশে মানে শিক্ষকের পাখা গজে যাবে, সে আকাশে উড়বে, দেখাবে এই হচ্ছে শিক্ষকের সফলতা। অথবা একটা কলেজের 100% স্টুডেন্টকে A+ পাওয়া যেতে হবে, এটাই শিক্ষকের সফলতা? এটাই বলো। অবাক করা কাহিনী। আমাদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াইছে যে এরকম চিন্তা ভাবনা আমাদের চিন্তা মানুষের মধ্যে আসে। হ্যাঁ, তো যাই হোক, সরি আমাকে একটু 2 মিনিট সময় দাও। আচ্ছা, তো যাই হোক, আমি একটু মিস করেছি, দাঁড়াও। আচ্ছা, তো দেখো এরকম ভাবে ওয়ারেন হেস্টিং সম্পর্কে, তার সাপোর্টারদের সম্পর্কেও কি করা হয়েছে, এভাবে বিভিন্নভাবে তিনি দেখেছেন। এই কথাগুলো কিন্তু বারবার আসছে। ঠিক আছে, কোম্পানিকে এখন সেলফ রিফর্ম করতে হবে, এই যে যেরকম মানে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোকে দূর করতে হবে। হ্যাঁ, দেখো হেস্টিংস মিসকন্ডাক্ট, দে প্রেজ হিম, প্রোটেক্ট হিম। দেখো চিন্তা করো, হ্যাঁ, যে এত মিসকন্ডাক্ট থাকা সত্ত্বেও তাদের স্বার্থের জন্য তারা কি করেছে, তাকে কি করছে, প্রোটেক্ট করছে, তার প্রেজ করছে, এবং তাকে অ্যাকাউন্টেবল বা দায়বদ্ধ করতে তারা ব্যর্থ হচ্ছে। কারা? এই পার্লামেন্ট বা এই জাতীয় শাসকেরা। তো এখানে ওই একই কথাগুলো বারবার আসছে, যেহেতু আর তেমন কিছু বলার নাই, তোমরা একটু এই সামারিটা একটু পড়ে নিবা, মনে থাকবে। ওই মূল কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে, ওই কথাগুলো ঘুরে ফিরে আসছে, একটু দেখে নিবা, তাহলেই হবে। জাস্ট সামারি এবং প্যারাফ্রেজটুকু একটু রিডিং দিবা, তাহলে বেসিক ধারণাটা আরো জেনে যাবা। ঠিক আছে? আচ্ছা, টেক্সটটা পড়তে পারলে ভালো হতো, ওটা বেশ বড় ওখানে আলোচনা আছে, কিন্তু ওইগুলোর বেসিক ব্যাপারটা যা সংক্ষেপে যেহেতু আলোচনা করা হয়েছে, ওই কথাগুলো দেখো ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, পুরোটাই একই কথা আসছে, এবং প্রশ্ন উত্তরগুলো ঠিক এই ধাঁচেরই,
এই ধাঁচেরই আছে, কিছু কোটেশন আছে, তাহলে হবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখছি। তো আগামী ক্লাসে আমরা চেষ্টা করব, পরবর্তী কোনটা যেন আছে আমাদের, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো, ঠিক আছে, আগামী ক্লাসে। এটা একটু রিডিং দিয়ে নিবা সবাই, মনে থাকবে? আচ্ছা ওকে স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। স্যার নমস্কার, আসসালামু আলাইকুম। আচ্ছা, নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।